আচ্ছা, রেশিও অ্যানালিসিসের ৩ টে ক্লাস হয়েছিল। আজকে আমাদের রেশিও অ্যানালিসিসের কত নম্বর ক্লাস হবে? ৪ নম্বর ক্লাস হবে। ঠিক আছে? ক্লাস নাম্বার 4 লিখে রাখতে পারিস। ঠিক আছে? আজকে রেশিও অ্যানালিসিসের ৪ নম্বর ক্লাস হবে। কি বলছে দেখ, আজকে এটা পড়াবো, খাতা খোল, লেখ। টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। আজকে এটা করাবো, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। লেখ। আজকে এটা করাবো, সেটা হচ্ছে টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও, এটা করাবো। কি লিখলাম? টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। এবার এর ফর্মুলাটা কি? আগের ক্লাসে শিখিয়েছিলাম। টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও আছে, তার মানে কি হবে? টোটাল অ্যাসেটস, ফর্মুলা দেখ, টোটাল অ্যাসেটস কি বলেছিলাম? টু, দেখ এখানে কি লেখা আছে? টু। টু মানে কি? টু মানে ভাগ, আগের দিন বলেছিলাম টু মানে বাই। টু মানে বাই, ডিভাইডেড বাই ডেপ। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? মনে রাখার ফর্মুলা, দেখ কত সুন্দর ফর্মুলা। এই ফর্মুলা মুখস্থ করা খুব সুবিধা। কি লেখা আছে? টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। টু দেখ আমি হাইলাইট করে দিলাম। টু মানেই ভাগ, টু মানে ভাগ, টোটাল অ্যাসেট ভাগ ডেপ্ট হয়ে গেল ফর্মুলা। হয়ে গেল ফর্মুলা, টোটাল অ্যাসেটস বাই ডেপ্ট। টোটাল অ্যাসেট কাকে বলে আগের ক্লাসে বুঝিয়েছি। আগের ক্লাসে বুঝি টোটাল অ্যাসেট কাকে বলে। ঠিক আছে? আগের ক্লাসে বুঝিয়েছি, আজকে অঙ্ক করতে করতে দেখি টোটাল অ্যাসেট কাকে বলে। আর ডেপ্ট তো আগের দিনই শিখিয়েছি। এবার আমরা অঙ্ক দেখবো। এখানে লিখেছি আমি, আর এগুলো দেখে সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে? ডাইরেক্ট অঙ্কে চলে আসবে। এই যে বইতে ফর্মুলা দিয়ে দেয়, বইতে আমি দেখাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করেছি। তো কি লিখে? টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। বইতে ফর্মুলা ভুল দিয়েছে, বইতে ফর্মুলাটা ভুল দিয়েছে। বইতে ফর্মুলাটা উল্টো দিয়েছে, ভুল দিয়েছে ফর্মুলা। হ্যাঁ, ঠিক আছে? এইবার দেখ অঙ্ক। এই অঙ্কটা করবো, এই অঙ্ক দেখতে পাচ্ছিস? এই অঙ্কটা দেখতে পাচ্ছিস? বলছে ক্যালকুলেট টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। ফর্মুলা তো তোকে বলে দিলাম, আগে মুখে মুখে করবো, তারপর খাতায় লিখে লিখে করবো। ঠিক আছে তো? ফর্মুলা কি বললাম? টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও মানে টোটাল অ্যাসেট বাই ডেপ্ট। টোটাল অ্যাসেট কত দেখতে পাচ্ছিস? দেখ, অ্যাসেট সাইজে টোটাল অ্যাসেট 30 লাখ টাকা আছে। তাহলে কত হবে? 30 লাখ ডিভাইডেড বাই টোটাল ডেপ্ট। টোটাল অ্যাসেট বাই ডেপ্ট। ডেপ্ট কত? দেখ, ডেপ্ট মানে লোন। ডেপ্ট বলতে লোনকে বোঝায়। এই দেখ, একটা লোন 2.5 লাখ টাকা আছে। ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের লোন। আবার 7.5 লাখ টাকা একটা লোন। তাহলে 2.5 লাখ আর 7.5 লাখ টাকা লোন কত হলো? 10 লাখ টাকা। দুটো মিলে, দুটো মিলে লোন কত? 10 লাখ টাকা। তো 30 লাখ বাই 10 লাখ, তাহলে কত হচ্ছে অ্যান্সার? 3। দেখ অ্যান্সার কি দিয়েছে। এই দেখ, এবার দেখবি স্যার ওদের ওদের অ্যান্সার কত দিয়েছে, দেখ ভালো করে দেখ। ওদের অ্যান্সার দিয়েছে 0.33:1। কেন এটা দিয়েছে? কারণ ওদের অ্যান্সার ভুল দিয়েছে। ওদের অ্যান্সার ভুল দিয়ে, কারণ ওরা ফর্মুলাই তো ভুল লিখেছে। ওরা তো ফর্মুলাই ভুল লিখেছে। ঠিক আছে তো? ফর্মুলা কি হবে? টোটাল অ্যাসেটস বাই ডেট। ওরা উল্টো করে দিয়েছে ফর্মুলা, ওরা ফর্মুলাটা উল্টো করে দিচ্ছে। ঠিক আছে? অঙ্কটা আমরা আরম্ভ করব। আরম্ভ কর। আমরা আরম্ভ কর, ফর্মুলা দিয়েই দিয়েছে। লে অঙ্কটা লেখ, আরম্ভ কর, আরম্ভ কর। ফর্মুলা দিয়ে দিয়েছি, ফর্মুলা দিয়ে দিচ্ছি, ফর্মুলা দেওয়াই তোদেরকে অঙ্কটা স্টার্ট করতে পারবে। বুঝেছো সত্যি? তো ওইটা দেখে এক মিনিট।
যেটা আমি বলছিলাম টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও আইডিয়াল কত হওয়া উচিত, আইডিয়াল হওয়া উচিত 2:1, এগুলো লিখে রাখতে পারিস। লিখে রাখ আইডিয়াল। আইডিয়াল মানে আগের দিন বলেছিলাম স্ট্যান্ডার্ড, এর আইডিয়াল বা স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত, 2:1 হওয়া উচিত। তো মোটামুটি অঙ্ক করে ফেলেছিস, আমি তোদের বললাম ফর্মুলাটা। তাহলে কি হবে, টোটাল অ্যাসেট বাই ডেট। টোটাল অ্যাসেট বলতে কি কি বোঝায় এখানে, টোটাল অ্যাসেটস বলতে কি ছিল কোশ্চেন পর, টোটাল অ্যাসেটস কি কি ছিল, ফিক্সড অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস। লেখ এখানে লেখ ফিক্সড অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেট, হয়ে গেল টোটাল অ্যাসেটস। আর ডেট বলতে কি কি লিখেছিলাম এখানে, ডেট রাইট মেরে দিয়েছিলাম, ডিবেঞ্চার আর লং টার্ম লোন। ডিবেঞ্চার্স আর লং টার্ম লোন, তাহলে কত ছিল একবারে তো লিখতে পারি, এফ এ প্লাস সি এ কত হচ্ছে একবারে, দুটোকে মেলালে 30 লাখ একবারে লিখতেই পারি, ভেঙে ভেঙে লিখতেই পারি, যে আমি ভেঙে ভেঙে লিখলাম না, কারণ আমাদের তো এমসিকিউ পেপার, আমাদের এগুলো করে দেখাতে হবে না। 30 লাখ আর ডিবেঞ্চার আর দুটো মিলালে কত হচ্ছে, 10 লাখ। তাহলে রেশিও কত হচ্ছে, 3:1। তবে টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিওর আইডিয়াল কত হওয়া উচিত, 2:1 হওয়া উচিত, 2:1, কিন্তু হয়েছে 3:1, বেশি হয়ে গেছে। হয়ে গেল অঙ্কটা শেষ। এখানে কি বলেছে থিওরিটা, এই রেশিওর মানে এই যে টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিওর থিওরিটা কি বলেছে, বলছে মোট সম্পত্তি দেনা অনুপাতের সাহায্যে, মোট সম্পত্তি দেনা অনুপাত মানে টোটাল অ্যাসেট, ঠিক আছে, টোটাল অ্যাসেট ডেপ্ট রেশিও সাহায্যে আমরা কি জানতে পারি, প্রতিষ্ঠানের ডেপ্ট ক্যাপিটাল, ডেপ্ট বলছে প্রতিষ্ঠানের ডেপ্ট ক্যাপিটাল সাহায্যে মোট সম্পত্তি কত অংশ ক্রয় করা হয়েছে, মানে লোন দিয়ে কোম্পানি কতটা পোর্শন কিনেছে, লোন দিয়ে বলছে ডেপ্ট ক্যাপিটাল সাহায্যে মোট সম্পত্তি কতটা পোর্শন কেনা হয়েছে। মানে আমাদের যদি ব্যালেন্স শিটের দিকে যদি তাকায়, এই যে এখানে ব্যালেন্স শিটের দিকে যদি তাকাই, কোথায় বল ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটে অ্যাসেট কত আছে, 30 লাখ। এই 30 লাখের মধ্যে মালিকের কিছু টাকা আছে, আবার বাইরের লোকের কিছু টাকা আছে, মালিকের কিছু আছে, বাইরের লোকের কিছু আছে। তো এখানে বলতে চেয়েছে, এই কথাটাই বলতে চেয়েছে, বলছে ডেপ্ট ক্যাপিটালের সাহায্যে মোট সম্পত্তি আমাদের টোটাল অ্যাসেট আছে তার কত অংশ কেনা হয়েছে, লোন দিয়ে কতটা কেনা হয়েছে, লোন দিয়ে কতটা কেনা হয়েছে। এই যে এখানে যে টোটাল টোটাল অ্যাসেটে 30 লাখ টাকা আছে, এই 30 লাখ টাকা যে টোটাল অ্যাসেট হয়েছে তার মধ্যে মালিকের কিছু টাকা আছে, আবার বাইরের লোকের কিছু আছে। তা বাইরের লোক মানে লোন, তো বাইরের লোকের টাকা দিয়ে কতটা অ্যাসেট কেনা হয় বলতে চেয়েছে। এই অনুপাত যত কম হবে, এই অনুপাত যত কম হবে ততই বাহ্যিক মূলধনের ওপর, ঠিক আছে, প্রতিষ্ঠান নির্ভরশীলতা কমে যাবে। ঠিক আছে, এই অনুপাতটা মানে এই রেশিওটা যত কম হবে ততই বাহ্যিক মূলধন মানে বাইরের ক্যাপিটাল, এক্সটার্নাল ক্যাপিটালের ওপর প্রতিষ্ঠানের নির্ভরশীলতা কমে যাবে এবং প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, সুতরাং আর্থিক সচ্ছলতার পরিপ্রেক্ষিতে কম মাত্রায় এই দেনা মূলধনই গ্রাম্য। ঠিক আছে, তো অতিমাত্রায় দেনা মূলধনের পরিমাণ প্রতিষ্ঠানের আগ্রাসী মনোভাবকে প্রকাশ করে। এটা থিওরি দিয়েছে, তারপর বেশি দরকার নেই, বাট জিনিসটা বুঝতে পারি। এই অনুপাতের সাথে কি জানতে পারি আমরা, লোন লোন পরিশোধ করার ক্ষমতা, কোন লোন, দীর্ঘমেয়াদী লোন পরিশোধ করার ক্ষমতা আমাকে জানাবে এই অনুপাত। ব্যাস একটাই দেখলাম এখানে অঙ্ক দিয়েছে, একটাই অঙ্ক দিয়ে কি বললাম, টপিকটা কি বললাম, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। এবার কোনো প্রপার্টারি রেশিও, এইটা ভালো করে পড়তে হবে, এর উপর অঙ্ক থাকতে পারে। প্রপার্টারি রেশিও লেখাতে লাগছে না, প্রপার্টারি রেশিও, প্রপার্টারি রেশিওকে বাংলায় বলা হয় মালিকানা অনুপাত। ঠিক আছে, মালিকানার অনুপাত। তো মালিকানার অনুপাত কি করে বের করতে, সিম্পল ব্যাপার, এই ফর্মুলা মুখস্থ করা খুব সুবিধা, মানে খুব সোজা ফর্মুলা, প্রপার্টারি রেশিও বের করার ফর্মুলা। প্রপার্টারি রেশিও মানে কি বললাম, বাংলায় কি বললাম, মালিকানা অনুপাত, মালিক মানে ব্যবসায় যে মোট সম্পত্তি আছে এর মধ্যে মালিকের কত টাকা, কি বললাম বুঝতে পারলে। যেমন তার আগের অঙ্কটা কি বললাম, এই যে ব্যবসায় যে টোটাল 30 লাখ টাকা আছে এর মধ্যে মালিকের কত টাকা, এটাকে বলে মালিকানা অনুপাত।
বুঝতে পারলি? মালিকের টাকাকে বলে মালিকানা। তাহলে ব্যবসায় টোটাল কত? 30 লাখ টাকা টোটাল অ্যাসেট আছে, 30 লাখ টাকা। তাহলে মালিকের এটাকে বলে মালিকানা। তাহলে মালিকের টাকা আর টোটাল অ্যাসেটস, আর তো কিছু হবে না। মালিকের টাকা টোটাল অ্যাসেটস। তাহলে নিচে হবে টোটাল অ্যাসেটস, নিচে হবে টোটাল অ্যাসেটস। বোঝা গেল? নিচে হবে টোটাল অ্যাসেটস। তাহলে উপরে কি হবে? মালিকের টাকা। মালিকের টাকাকে ইংরেজিতে কি বলে? মালিকের টাকা ইংরেজিতে বলে প্রপ্রাইটারস ফান্ড। মালিক মানে প্রপ্রাইটার, মালিক মানে প্রপ্রাইটার। ঠিক আছে, লিখবো কি? প্রপ্রাইটারস ফান্ড। ব্যাস হয়ে গেল। এখন আমাকে যদি বলি স্যার বুঝতে পারলাম, ফর্মুলাটা বুঝতে পারলাম, প্রপ্রাইটারস ফান্ড বের করার ফর্মুলা বলুন। আমি বললাম বলবো, কারণ কালকে মানে লাস্ট ক্লাসে লিখেছিলাম জান প্রপ্রাইটারস ফান্ড কি করে বের করতে হয়, আগের ক্লাসে লেখা আছে। ঠিক আছে, সুতরাং লিখে সময় নষ্ট করবো না। আগের ক্লাসে লেখা আছে প্রপ্রাইটারস ফান্ড কি করে বের করতে হয়। আগের ক্লাসে যে অঙ্কগুলো করলাম না, ডেপ্ট ইকুইটি রেশিও করেছিলাম। ঠিক আছে, ডেপ্ট ইকুইটি রেশিও অঙ্ক করেছিলাম আগের ক্লাসে। তো ওখানে লিখেছিলাম যার নাম প্রপ্রাইটারস ফান্ড, তার নাম শেয়ার হোল্ডার ফান্ড, তার নাম নেটওয়ার্ক, তার নাম ইকুইটি, চারটে লিখেছিলাম। ঠিক আছে, তো আমি লিখে সময় নষ্ট করছি, ডাইরেক্ট অঙ্কে ঢুকিয়ে দেবো। ডাইরেক্ট আমরা অঙ্কে ঢুকিয়ে দেবো। দেখে এখানে লিখেছি, এত কিছু দেখার দরকার নেই। ফর্মুলা দেখেছি, দেখ ফর্মুলা প্রপার্টিস ফর্মুলা কি দিয়েছে? প্রপার্টিস ফান্ড বাই টোটাল অ্যাসেটস। এবার দেখ একটা অঙ্ক দেখ, অঙ্ক দিয়ে তুই ফর্মুলা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বললাম এবার তো বলে দেখি। প্রপার্টাস ফান্ডকে বাংলায় কি বলে বল? প্রপার্টার মানে কি? মালিক। মানে প্রপার্টাস ফান্ড মানে মালিকানা অনুপাত, মালিকানা রেশিও, মালিকানা রেশিও। তাহলে নিয়ম কি? ব্যবসার যে মোট সম্পত্তি আছে এখানে মালিকের কতটা। তো ব্যবসার মোট সম্পত্তি কত দেখতে হচ্ছে কোশ্চেনে? দেখ স্যার 9 লাখ আর 3 লাখ, 12 লাখ। কোশ্চেন দিকে দেখা, ব্যবসার মোট সম্পত্তি 9 লাখ আর 3 লাখ, 12 লাখ। মোট সম্পত্তি 12 লাখ, এর মালিকের কত টাকা? 12 লাখ টাকার মধ্যে মালিকের কিছু আছে, বাইরের লোকের কিছু। স্যার মালিকের কত টাকা আর বাইরের লোকের কত টাকা? দেখ এই 3টে টাকা মালিকের, ভালো করে দেখবি। এই 3টে টাকা মালিকের, এই 3টে মালিকের। মানে মালিকের টাকা বলতে কি হয়? ক্যাপিটাল, ক্যাপিটালই হচ্ছে মালিকের টাকা। ঠিক আছে, ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 4 লাখ টাকা। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত ছিল? 3 লাখ টাকা। আর রিজার্ভ, রিজার্ভ তো মালিকেরই টাকা। প্রফিট, রিজার্ভ মানে প্রফিটের টাকা। প্রফিট কে নেয়? মালিক নেয়। তাহলে মালিকের এই 3টেই টাকা আছে, আর কোনো টাকা মালিকের নেই। এই 3টেই টাকা মালিকের টাকা, তাই তো? তাহলে মালিকের টাকা কত? 4 3 7 আর 2 9 লাখ। তাহলে তুই বুঝতে পারলি অ্যান্সার কত হচ্ছে স্যার? তার মানে বুঝলাম মালিকের টাকা 9 লাখ ডিভাইডেড বাই ব্যবসার মোট সম্পত্তি 12 লাখ। তাহলে অ্যান্সার কত হলো? 9/12 হয়ে গেল। 9 লাখ বাই 12 লাখ। ঠিক আছে, দেখ অ্যান্সার দেখে 9 লাখ বাই 12 লাখ দেখতে পাচ্ছিস? 9 লাখ বাই 12 লাখ, বুঝেছিস তো কত সুবিধা? তাহলে তোকে এখান থেকে মেনলি কি জানতে হবে? প্রপার্টার রেশিও বের করার ফর্মুলা জান, আর কিছু না। ফর্মুলা, ফর্মুলা জানলেই হবে, অঙ্ক অত গুরুত্বপূর্ণ নয়। ফর্মুলা, ফর্মুলা কি শেখালাম? মানে প্রপার্টার মানে মালিক। ব্যবসায় যে মোট সম্পত্তি আছে এর মধ্যে মালিকের টাকা কত? তাহলে ব্যবসার মোট সম্পত্তিটা নিজে বসে যাবে, আর মালিকের টাকাটা উপরে বসে যাচ্ছে। তাহলে লেখ, অঙ্কটা লেখ। করে দিলাম তো? আচ্ছা, প্রপার্টার্স ফান্ড, তাই তো? প্রপার্টার্স ফান্ড মানে মালিকের টাকা। এখানে মালিক বলতে কে কে আছে? মালিকের টাকা কি কি দেখলাম বল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপর কি ছিল? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আর কি ছিল? রিজার্ভ। দেখ আর কি ছিল? রিজার্ভ। দেখতে পেয়েছিস? দেখ দেখে নে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আর ছিল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ডিভাইড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট বুঝতেই পারলি, এফ এ প্লাস সি হয়ে গেল টোটাল অ্যাসেট। ব্যাস, অঙ্ক শেষ। এইটুকুই। এবার ভ্যালুগুলো দেখে দেখে করতে হবে। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল অঙ্কে? 4 লাখ। প্রেফারেন্স শেয়ার 3 লাখ। এটা ছিল 4 লাখ, প্রেফারেন্স শেয়ার ছিল 3 লাখ। আর রিজার্ভ এন্ড সারপ্লাস কত ছিল অঙ্কে? রিজার্ভ এন্ড সারপ্লাস ছিল 2 লাখ। ফিক্স অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট, ফিক্স অ্যাসেট ছিল 9 লাখ, কারেন্ট অ্যাসেট ছিল 3 লাখ। 4 3 7 আর 2 9 লাখ। 9 লাখ বাই 12 লাখ লেখ, কত হচ্ছে? 0.75:1। ঠিক আছে, কত নেই? 0.75:1। বুঝেছিস তো? কমপ্লিট টাকা
কি বলেছে এখানে, এখানে কি বলেছে এই প্যারাটা দেখ আমি দেখাচ্ছি, এই নোট কি লেখা আছে একটু দেখি, পড়ে নে দেখ কি বলছে। বলছে এক্ষেত্রে প্রতিষ্ঠানের পাওনা সুরক্ষিত। বলছে এখানে প্রতিষ্ঠানের পাওনাদারদের মানে পাওনাদারদের পাওনাটা সুরক্ষিত, কেননা যে ক্ষেত্রে আদর্শ মালিকানা অনুপাত স্ট্যান্ডার্ড প্রপার্টি রেশিও হলো 50%। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারলি, নোট কর। প্রপার্টি রেশিও মানে আমরা কি শিখলাম, কারেন্ট রেশিও আইডিয়াল কত হওয়া 2:1, কুইক রেশিও কত হওয়া 1:1। ঠিক আছে, এগুলো সব বলেছিলাম, যেমন আগেরটা বললাম টোটাল অ্যাসেট টু ডেপ্রিসিয়েশন কত হওয়া 2:1। তো এইগুলো সব জানতে হবে, পরীক্ষা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে প্রতিষ্ঠানের পাওনাদের পাওনা সুরক্ষিত, কেননা আদর্শ মালিকানা অনুপাত হলো 50%। তাহলে আমাকে যদি বলে প্রপার্টি রেশিওর আইডিয়াল কত হওয়া উচিত, লিখে রাখ প্রপার্টি রেশিওর আইডিয়াল কোথায় লিখবো, আর নিচে লিখেছি, এখানে লিখলে বুঝতে পারবি না তোরা, নিচে লিখেছি অঙ্কের শেষে, লেখ আইডিয়াল, লেখ আইডিয়াল প্রপার্টি রেশিও, লেখ আইডিয়াল প্রপার্টি রেশিও, এটা কত হওয়া উচিত। এগুলো সব এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোনটা আইডিয়াল কত, এগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আইডিয়াল প্রপার্টি রেশিও কত হওয়া উচিত, 50%। ঠিক আছে, 50%। আইডিয়াল প্রপার্টি রেশিও কত হওয়া উচিত বললাম বল, 50%। এটা কত হওয়া উচিত, 50%। ঠিক আছে, সব কটা কিন্তু বলে দিলাম, সব কটা মনে রাখতে হবে, সব কটার আইডিয়ালটা মনে রাখতে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আইডিয়াল প্রপার্টি রেশিও কত হওয়া উচিত, 50%। কিন্তু তোর এই অঙ্কে কত হয়ে জানি, আইডিয়াল প্রপার্টি রেশিও 50% হওয়া উচিত, হয়েছে কত জানিস, 0.75, মানে বলতো কত পার্সেন্ট, 75%। আরে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দে, হয়ে গেল 75%। তার মানে এখানে আমার হয়েছে কত, 75%। আমার হওয়া উচিত 50%, হচ্ছে 75%। মালিকানা অনুপাত 70%, এই অনুপাতের তাৎপর্য হলো প্রতিষ্ঠানের মোট সম্পত্তির 75% মালিকের নিজস্ব মূলধন থেকে সংগ্রহ করা হয়েছে। মানে ব্যবসাতে টোটাল যত সম্পত্তি আছে তার মধ্যে মালিকের থেকে নেওয়া হচ্ছে 70%, আর বাইরের লোক থেকে নেওয়া হচ্ছে 25%। ঠিক আছে, তাই এখানে তাই বলেছে। তাৎপর্য কি, মালিকানা অনুপাতের সাহায্যে আমরা জানতে পারি কি, প্রতিষ্ঠানের মালিকের মূলধনের সাহায্যে মোট সম্পত্তির কত অংশ ক্রয় করা হয়েছে। আগেরটাই কি বলতে পারি, টোটাল অ্যাসেট রেশিওটা কি বলতে পারি, ব্যবসার যে মোট সম্পত্তি আছে বাইরের লোকের থেকে টাকা নিয়ে কতটা কেনা হয়েছে, বাইরের লোকের থেকে টাকা নিয়ে কতটা কেনা হয়েছে, আর এটা কি মালিকের থেকে টাকা নিয়ে কতটা। তাহলে যখন বলবে মালিকের থেকে টাকা নিয়ে কতটা অ্যাসেট কেনা হয়েছে তখন বলবো প্রপার্টি রেশিও, আর যদি বলে বাইরের লোকের থেকে টাকা নিয়ে কতটা কেনা হয়েছে তখন বলবো টোটাল অ্যাসেট টু ডেট রেশিও। এইগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, এই কথাগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। বলছে অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার মূলধন মানে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে মালিকানা মূলধনের মধ্যে মানে প্রপার্টাইজ ফান্ডের মধ্যে নেওয়া হোক বা না হোক, মালিকানা অনুপাতের সাহায্যে আমরা প্রতিদিন আর্থিক সচলতা সম্পর্কে ধারণা করতে পারি। তার মানে কি বলছে, এরা একটা কথা বলছে, মালিকানা অনুপাত মানে প্রপার্টি রেশিওর সাহায্যে আমরা কি জানতে পারি, বলছে প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা। ঠিক আছে, আর্থিক সচ্ছলতা, এই অনুপাত যত বেশি হবে ততই বাহ্যিক মূলধনের উপর নির্ভরশীলতা কমে যাবে। বলছে এই প্রপার্টি রেশিও যত বেশি হবে না, যত বেশি হবে, আমার হওয়া দরকার 50, বুঝতে 75, ঠিক আছে, তা যত বেশি হবে বাহ্যিক মূলধন মানে বাইরের লোকের উপর নির্ভরশীলতা কমবে, বাইরের লোকের উপর নির্ভরশীলতা কমিয়ে, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ততই বৃদ্ধি পাবে। সুতরাং আর্থিক স্বাচ্ছন্দ্যের পরিপ্রেক্ষিতে বলেছে কি, আর্থিক স্বাচ্ছন্দ্যের পরিপ্রেক্ষিতে বেশি মাত্রায় মালিকানা অনুপাতিক কাপ, আবার অতিমাত্রায় মালিকানা অনুপাত কিন্তু প্রতিষ্ঠানের রক্ষণশীলতার মনোভাবকে প্রকাশ করে। ঠিক আছে, তো তার মানে যদি প্রপার্টি রেশিও যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, প্রপার্টি রেশিও বেশি হয়ে গেলে কি হবে, রক্ষণশীল মানে কোম্পানি রক্ষণশীল মনোভাবকে প্রকাশ, যদি বেশি হয়ে, যদি বেশি হয় তাহলে এটা প্রকাশ করে। এই বলেছে, তাহলে জিনিসগুলো থিওরিটিক্যাল কথা, গুলো একটু জেনে রাখতে হবে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সুদ রক্ষা অনুপাত, লে ইন্টারেস্ট কভারেজ রেশিও, ফর্মুলা ইন্টারেস্ট কভারেজ রেশিও, লে ইন্টারেস্ট কভারেজ রেশিও লিখছি, এটা হয়ে গেল। এখানে নেক্সট পয়েন্ট, ইন্টারেস্ট
এটাকে বলে কি ইবিআইটি। কি লিখলাম? ইবিআইটি ফুল ফর্ম লিখে দেবো, ফুল ফর্ম লিখে দেবো, ফুল ফর্ম লিখে দেবো। ইবিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট। লিখলাম ডিভাইড বাই ইন্টারেস্ট। ইন্টারেস্ট বুঝিস তো? ইন্টারেস্ট কাকে বলে? সুদ। সুদ কিসের উপর হয়? লোনের উপর সুদ হয়। তাহলে উপরে লিখলাম ইবিআইটি, নিচে লিখলাম সুদ। দেখ ফর্মুলা কি লিখেছে, ওরা লিখেছে ইবিআইটি, ইবিআইটি বাই সুদ, ইবিআইটি বাই সুদ। স্যার ইবিআইটি ফুল ফর্ম দেখ, শোন আমি লিখে দিচ্ছি, হ্যাঁ সুন্দর করে লিখি। ইবিআইটির ফুল ফর্ম লিখবি আমার সঙ্গে। ইবিআইটির ফুল ফর্ম কি? লেখ। ইবিআইটির ফুল ফর্ম কি? ইবিআইটির ফুল ফর্ম হচ্ছে আর্নিং। ই মানে আর্নিং। আর্নিং মানে জানিস? আর্নিং মানে জানিস? আর্নিং মানে প্রফিট। আর্নিং মানে প্রফিট, ঠিক আছে? আর্নিং, আর্নিং মানে প্রফিট। আমি স্ল্যাশ দিয়ে লিখে দিলাম প্রফিট। আর্নিং, বি মানে বিফোর, বি মানে বিফোর, আর্নিং বিফোর। বিফোর মানে কি? আগে। বিফোর মানে আগে, ঠিক আছে? আই মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট, আই মানে ইন্টারেস্ট। টি মানে ট্যাক্স। মানে কোন প্রফিটের কথা বলা হয়েছে, কোন আর্নিং এর কথা বলেছে, ঠিক আছে? কোন আর্নিং বা কোন প্রফিটের কথা বলেছে। মানে তুই যদি লোন নিস তোকে কি দিতে হবে? লোন নিলে ইন্টারেস্ট দিতে হবে। লোন নিলে কি দিতে হবে? তোকে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে? লোন নিলে তোকে কি দিতে হবে? লোন নিলে তোকে ইন্টারেস্ট দিতে হবে। আর গভর্নমেন্টকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। তাহলে ইন্টারেস্ট আর ট্যাক্স বাদ দেওয়ার আগের পর এটাকে বলা হয় ইবিআই। এবার একটা অঙ্ক করবো। অঙ্ক, আচ্ছা অঙ্ক তো করবো, তার আগে থিওরি কি বলে একটু বারবার করে পড়ে নি, কারণ থিওরি খুব জরুরি হয়ে দাঁড়ায়, কারণ আমাদের অঙ্কের চেয়ে থিওরি পোর্শনটা বেশি দেয়, ঠিক আছে? কি বলেছে? কোন প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা দিয়ে কতবার দীর্ঘমেয়াদী ঋণের উপর প্রদেয় সুদ প্রদান করা যাবে তা এই অনুপাতের সাহায্যে জানা যায়। সুদ পাওয়ার বিষয়ে ঋণদাতারা কতটা সুরক্ষিত তা এই অনুপাত থেকে জানা যায়, ঠিক আছে? এই ইন্টারেস্ট যারা কোম্পানিকে লোন দেবে তারাও জানতে চায় আমি ইন্টারেস্ট ঠিকঠাক পাবো কিনা। তাই বলছে সুদ পাওয়ার বিষয়ে ঋণদাতারা কতটা সুরক্ষিত তাই এই অনুপাতের সাহায্যে জানা যায়। কোনো প্রতিষ্ঠানের প্রদেয় সুদের পরিমাণ থেকে তার অর্জিত মুনাফার পরিমাণ বেশি হলে সেটাই কারণ। কোনো প্রতিষ্ঠানের তার কোম্পানিকে সুদ দিতে হবে 1,00,000 টাকা, আর মুনাফা হয়েছে 3,00,000 টাকা, খারাপ নেই। 3,00,000 টাকা লাভ হয়েছে, 1,00,000 টাকা সুদ দিতে হবে, তাহলে আমাদের 2,00,000 টাকা থাকবে। এইবার যদি উল্টো হয়ে যায় এরকম, ধর কোম্পানিকে সুদ দিতে হবে 1,00,000 টাকা আর লাভ হয়েছে 70,000 টাকা, হবে? 70,000 টাকা লাভ হয়ে যদি 1,00,000 টাকা সুদ দিলে কি হয়ে যাবে? ব্যাপারটা লস হয়ে যাচ্ছে। তাহলে কোনটা ভালো? লাভ বেশি হওয়া ভালো নাকি লাভ কম হওয়া ভালো? সুদের চেয়ে লাভ বেশি হওয়া ভালো। তাই বলেছে কোনো প্রতিষ্ঠানের প্রদত্ত সুদের পরিমাণ থেকে যদি অর্জিত মুনাফার বেশি হয় সেটাই কাম। কিন্তু অর্জিত মুনাফার পরিমাণ প্রদত্ত সুদের সমান হলে বা কম হলে তাহলে কিন্তু কোম্পানির একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কেননা সেই ক্ষেত্রে শুধুমাত্র শেয়ার হোল্ডার লভ্যাংশ থেকে বঞ্চিত হবে না, ঋণ প্রদানকারী ব্যক্তিও কিন্তু সুদ পাবে না। সিম্পল ব্যাপার। ধর তোর ব্যবসায় লাভ হয়েছে 1,00,000 টাকা, ব্যবসায় লাভ হয়েছে 1,00,000 টাকা, আর তোকে সুদ দিতে হবে 1,50,000 টাকা। তাহলে এই কত টাকা ঘাটতি পড়ে যাবে? 50,000 টাকা ঘাটতি। তা 50,000 টাকা যদি ঘাটতি পড়ে যায় তুই কি যাদের থেকে লোন তাদেরকে পুরো সুদ দিতে পারছিস? না, সুদ দিতে পারছিস না। তারপরে কি হয়? কোম্পানি যারা মালিক তারা লভ্যাংশ পাবে না। তাহলে দুটো ক্ষতি হয়ে গেল, দুটো ক্ষতি হয়ে গেল। তার মানে কোনটা উচিত? যত টাকা সুদ থাকবে তার থেকে মুনাফা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। এটাই বলেছে এই প্যারাতে, এটাই বলেছে। আর এই রেশিও থেকে আমরা জানতে পারি কোম্পানির মানে ঋণ শোধ করার ক্ষমতাটা কি আছে, ইন্টারেস্টটা টাইম মতো দিতে পারবে তো। এই রেশিওর সাহায্যে আমরা এটা জানতে পারি। অঙ্ক দেখবো, অঙ্ক দেখে ব্যাপারটা ক্লিয়ার করবো আরো। বলছে কি দা অপারেটিং প্রফিট। এখন বলছে স্যার অপারেটিং প্রফিট মানে কি, সেটা বলে দেবো। অপারেটিং প্রফিট মানে আমি বলে দেবো, লিখে নে খাতায় লেখ, খাতায় লেখ। অপারেটিং প্রফিট বলতে কাকে বোঝায়? লেখ, লেখ নিচে লেখ অপারেটিং প্রফিট। লেখ, আমি বলছি লেখ অপারেটিং প্রফিট, লিখে দিচ্ছে। লেখ অপারেটিং প্রফিটের আর একটা নাম আছে। সবার যেমন দুটো তিনটে করে নাম থাকে না, তেমনি অপারেটিং প্রফিট আরো একটা নাম আছে, এরই আর একটা নাম ইবিআইটি। কি লিখলাম? যার নাম অপারেটিং প্রফিট তার নামই ইবিআইটি। মনে থাকবে তো? লিখে দিলাম, লিখে দিলাম। কিন্তু অপারেটিং প্রফিট বলতে ইবিআইটি কে বোঝানো হয়। অপারেটিং প্রফিট বলতে কাকে বোঝানো হয়? ইবিআইটি কে বোঝানো হয়। লিখে দিলাম। এবার বলেছে তুমি অঙ্কটা করে দাও। বলছে তুমি অঙ্কটা করে দাও। বলছে ইবিআইটি বলে দিয়েছে আফটার চার্জিং, আফটার চার্জিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। খুব সুন্দর করে ধীরে ধীরে পড়তে হবে। বলছে দ্য অপারেটিং প্রফিট অফ রাসোই লিমিটেড আফটার চার্জিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যান্ড ট্যাক্স। মানে যাদের থেকে লোন নিস তাদেরকে তো ইন্টারেস্ট দিতে হবে, আর গভর্নমেন্টকে কি ট্যাক্স দিতে হবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আর ট্যাক্স বাদ দেওয়ার পরে, এই দুটো বাদ দেওয়ার পরে প্রফিট কত বলেছে? কোশ্চেনে দেখ না, আমি সুন্দর খুলে দিচ্ছি, ভালো করে দেখি।
এই যে কোশ্চেনে যে অপারেটিং প্রফিট বলেছে, এই যে 8 লাখ টাকা অপারেটিং প্রফিট বলেছে, কোন অপারেটিং প্রফিট? আগে না পরে দিয়েছি? আফটার মানে পর। কিন্তু আমার ফর্মুলায় কি লেখা ছিল? আগে না পরে? ফর্মুলা ছিল আগে। আমার আগে লাগবে, ও তো পরে দিয়েছে, তাহলে তোকে আগে নিয়ে যেতে হবে। কি করে করবো সেটা বলে দেবো, ইন্টারেস্ট বলে দিয়েছে 60,000 টাকা, আর ট্যাক্স বলেছে 1,40,000 টাকা। দেখি ফর্মুলা লিখে ওখানে ইবিআইটি, তাহলে ইবিআইটি বের করা দেখ, ভালো করে দেখবি, আমি শুনবি কিন্তু মন দিয়ে। আমি কিভাবে লিখছি এটাও দেখবি। এটা হচ্ছে ইবিআইটি লিখলাম, দেখলে ইবিআইটি। এইবার কি হয় ব্যাপারটা, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেবো, ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিই তাহলে কি হয়? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়, বুঝতে পারছিস তো? এটা পড়তে হবে। ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিস তখন তাকে বলি ইবিটি। ইবিআইটি মানে কি? এইমাত্র বললাম না তোকে, ইবিআইটি ফুল ফর্ম কি বললাম? ইবিআইটি মানে হচ্ছে এক ধরনের প্রফিট। কোন প্রফিট? ট্যাক্স আর ইন্টারেস্ট বাদ দেওয়ার আগে। কি বললাম বল? তুই যদি বলে পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় কিন্তু এরকম শর্ট কোশ্চেন দিতে পারি, দেখা দেখ, তোকে বলতে পারি ইবিআইটি মানে কি, তখন তুই বলতে হবে ট্যাক্স আর ইন্টারেস্ট বাদ দেওয়ার আগে। এটাই হচ্ছে এমসিকিউ, বুঝতে পারলি তো? তোকে বলতে পারি ইবিআইটি বলতে কি বোঝায়, এর মানে ইবিআইটি বলতে কি বোঝায়? ট্যাক্স বাদ দেওয়ার পরে, তারপর হচ্ছে বলতে পারি ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে, বলতে পারি যে ট্যাক্স এবং ইন্টারেস্ট বাদ দেওয়ার আগে, আবার বলতে পারি ট্যাক্স এবং ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে। তো কি মাথায় রাখতে হবে, এরকম অপশন দিতে পারে। কি বললাম বুঝতে পারি? ইবিআইটি বলতে কি বোঝায়? ট্যাক্স আর ইন্টারেস্ট বাদ দেওয়ার আগে না পরে? আগে, ঠিক আছে? ইবিআইটি আগে। যদি কখনো ভুলেও যাস, পি মানে হচ্ছে বিফোর, ঠিক আছে, আর এ মানে আফটার। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে কি হবে? ইবিটি হবে, বোঝা গেল? তারপর ইবিটি থেকে কি বাদ দেবো? ট্যাক্স বাদ দেবো, ট্যাক্স বাদ দেবো, তাহলে কি হবে? ইএটি, তাহলে হবে ইএটি, ঠিক আছে? দেখতে পারলি তো? এই যেমন আমি বললাম ঠিক তেমন কর, যেমন দাগ দিচ্ছি তেমন দাগ দি। তো ইএটি মানে কি স্যার? ইএটি মানে কি? কোশ্চেনে তোকে ইএটি বলে দিয়েছে। ইএটি মানে কি? ই মানে কি বল? ই মানে কি বললে বলতো? ই মানে কি বললাম? এত সময় নিলে হবে না, খাতায় লেখা আছে তো, তুই যেখানে আর্নিং, ব্যাস, এত সময় নিলে তো আমরা শেখাবো কি করে? ই মানে আর্নিং, আর এ মানে কি বললাম? আফটার, আর পি মানে কি? ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স। তাহলে লেখ, এখানে নিচে অ্যারো দিয়ে লেখ, এর ফুল ফর্মটা লিখে রাখ, যদি ভুলে যাস। লেখ আর্নিং আফটার ট্যাক্স। ইএটির ফুল ফর্ম আর্নিং আফটার ট্যাক্স, ঠিক আছে? আর্নিং আফটার ট্যাক্স। এবার দেখ কোশ্চেন পড়বি, দেখ আমি তো করে দিতে পারি, আমার করতে 2-3 মিনিট লাগে, কিন্তু ওকে বুঝতে হবে কোশ্চেন। এখানে কি বলছি, আমি আবার কোশ্চেনে চলে আসলাম। অপারেটিং প্রফিট, কি বলছে? অপারেটিং প্রফিট অফ রাসোই লিমিটেড আফটার চার্জিং ইন্টারেস্ট আর ট্যাক্স। তার মানে কি বলেছে? ইন্টারেস্ট মানে সুদ, আর ট্যাক্স মানে ইন্টারেস্ট আর ট্যাক্স আফটার চার্জিং মানে আগে না পর? আফটার চার্জিং মানে আগে না পর? আফটার চার্জিং এত সময় নিচ্ছিস কেন বল? পরে, ব্যাস বলতে হবে। আফটার চার্জিং মানে পরে, ইন্টারেস্ট আর ট্যাক্স বাদ দেওয়ার পরে, চার্জ করার পরে, ইন্টারেস্ট আর ট্যাক্স চার্জ করার পরে। তাহলে কোনটা বলছে? কোনটা? ইএটি মানে কি? ইএটি মানে কি? পরে, বুঝলি? ইএটি মানে পরে, ইএটি মানে ইন্টারেস্ট আর ট্যাক্স চার্জ করার পরে। তারপরে এই 8 লাখ টাকা কোনটা বলেছে? এটা বলেছে কি? এটা বলেছে 8 লাখ টাকা, হ্যাঁ কি না? তোর তোর অঙ্ক ইন্টারেস্ট কভারেজ রেশিও করতে গেলে কি লাগে বল? কোনটা লাগে? আমি হাইলাইট করছি, এটা লাগে নাকি এটা লাগে? দেখ ভালো করে দেখ, কোশ্চেনটার দিকে তাকা, বারবার কোশ্চেনের দিকে তাকাতে হবে। এই কোশ্চেন বা ধর আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখ ভালো করে দেখ। ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা কি লিখেছে? সর্বপ্রথমে ইবিআইটি লেখা আছে, কি লাগে? কোনটা লাগে? ইবিআইটি লাগবে। তাহলে আমার তো ইবিআইটি বলেনি, এটা বের করতে হবে। কিন্তু তোকে বল ট্যাক্স কত বলেছিল? ওকে ট্যাক্স কত বলেছিল? কোশ্চেন পড়। ও আচ্ছা, দেখাচ্ছি কোশ্চেন। এই দেখ, ট্যাক্স বলেছিল কত? 1,40,000। তাহলে ট্যাক্সে লিখবো 1,40,000, এখানে লিখবো ট্যাক্সে 1,40,000, লিখে দেবো ট্যাক্সে 1,40,000, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে জানিস তো? আমাকে বের করতে হবে উপরের পোর্শনটা, কিন্তু আমাকে দিয়েছে কোন পোর্শনটা? নিচে। তাহলে নিচ থেকে উপরে উঠতে হবে, তাহলে বল, জানিস তুমি ছোটবেলায় পড়েছিলি 10 থেকে 2 বাদ দিলে কি করবি? 8 করবি। এবার ধর তোকে বললো আমি তোমাকে 8 দিয়ে দিলাম, আর এখানে 2, তাহলে উপরে কত হবে? 10 হবে। কি করে করলি? নিচ থেকে উপরে উঠছে, তাহলে কি করতে হবে? যোগ, অর্থাৎ
ওপর থেকে নিচে এটা বিয়োগ, নিচ থেকে উপর করলে সেটা যোগ। তাহলে দেখ এখানে সাইন কি আছে, বিয়োগ। তাহলে এটা এটা কি করলে এটা হবে, যোগ করতে হবে। তাহলে কর 8 লাখ আর 1,40,000 যোগ করে হচ্ছে 9,40,000। ঠিক আছে, 9,40,000 হয়ে গেল। এইবার কোশ্চেন পড়ে দেখতে হবে তোকে ইন্টারেস্ট কত করেছে। ইন্টারেস্ট বলে 60,000 টাকা, ঠিক আছে, এখানে লিখুন 60,000 টাকা। তাহলে আবার নিচ থেকে উপর উপর, তাহলে কি হবে, যোগ হবে। কত হবে যোগ করে বল, 9,40,000 60 যোগ করে হচ্ছে 10,00,000 টাকা। তাহলে বল, বুঝতে পারলি ওরা কি বলতে দিয়েছে। এই হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নটা তোকে বুঝতে হবে। প্যাটার্ন তোকে বুঝতে হবে কিন্তু ভালো করে, আমি বোঝালেই হবে না, তোকে বাড়ি থেকে পড়তে হবে হাতে, নাহলে কিন্তু এমসিকিউ তো আটকে যেতে হবে। এবিআইটি কত বেরোলো আমাদের, 10,00,000। এবিআইটি 10,00,000 টাকা বেরিয়ে গেল। আর সুদ কত বলেছে বল, সুদ, স্যার সুদ তো 60,000 টাকা বলেছে। 10,00,000-কে 60,000 দিয়ে ভাগ করুন, শেষ হয়ে গেল। 16.67%, সরি পার্সেন্টেজ না, 16.67 লেখ, তারপরে আমি বলছি। 16.67 এত অব্দি করে ফেল। এই দেখ, দেখেছিস অ্যান্সার পুরো মিলে গেছে। 16.67 টাইমস লিখে নে ওখানে, 16.67 টাইমস লেখ। কি বলেছে এবার দেখ, এখানে দেখ কি বলেছে, এখানে বলছে ওটা তো বের করে দেখালাম, 10,00,000 কি করে বেরো দেখালাম, তো দেখতে হবে, দেখালাম। এইগুলো কি বলেছে, এই প্রতিষ্ঠানের ঋণ প্রদানকারী অর্থাৎ ডিবেঞ্চার গ্রহীতাদের সুদ পাওয়ার বিষয়ে যথেষ্ট সুরক্ষিত, যথেষ্ট সুরক্ষিত, কেননা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা ডিবেঞ্চার গ্রহীতাদের সুদ দেওয়ার পক্ষে যথেষ্ট বেশি। এক্ষেত্রে বোঝা অর্জিত মুনাফা থেকে কমপক্ষে 16 বার সুদ প্রদান করা যায়। তার মানে এখানে ইন্টারেস্ট কভারেজ রেশিও 16 বেরোনোর অর্থ কি, 16.67 বেরোনোর অর্থ কি, মানে এই কোম্পানি যত টাকা লাভ হয়েছে ও 16 বার সুদ দিতে হবে, যত টাকা সুদে 16 বার দিতে হবে। ঠিক আছে, 1 বছরে 16 বার সুদ দিতে হবে যদি চায়। তো এটা বলতে দিয়েছে। সিগনিফিকেন্স কি বলেছে, তাৎপর্য পড়ি। কোন প্রতিষ্ঠানের সুদ প্রদান করার ক্ষমতা, ঠিক আছে, এই অনুপাতের সাহায্যে জানা যায়। এই অনুপাতের সাহায্যে একটি প্রতিষ্ঠান তার অর্জিত মুনাফা দিয়ে, ঠিক আছে, কতবার পদেও সুদ প্রদান করতে হবে তা বের করা যায়। মানে এই অনুপাতের সাথে কি জানতে পারে, একটা কোম্পানি 1 বছরে যত টাকা লাভ হয়েছে সেই লাভের টাকা দিয়ে কতবার সুদ দিতে পারে, সেটা এই অনুপাতের সাহায্যে জানা যায়। ঠিক আছে তো, এই অনুপাত যত বেশি হবে ঋণ প্রদানকারীরা তত বেশি সুরক্ষিত। ঠিক আছে, কারা বেশি সুরক্ষিত, যারা লোন দেয় যত বেশি হবে, কেননা তাতে অর্জিত মুনাফার পরিমাণ যথেষ্ট কমে গেলেও তাদের সুদ পেতে কোনো অসুবিধা হয় না। এবার সব কটারই আমরা আইডিয়াল করছি, যেহেতু আমাদের এমসিকিউ পেপার, আমাদের আইডিয়াল সব করতে হবে। এর আইডিয়াল কত হওয়া উচিত, 6 থেকে 7 লিখে রাখ, লিখে রাখ। ইন্টারেস্ট কভারেজ রেশিওর আইডিয়াল কত, লিখ আইডিয়াল, আইডিয়াল ইন্টারেস্ট কভারেজ রেশিও 6 to 7 টাইমস। তাহলে কত হওয়া উচিত, আইডিয়াল ইন্টারেস্ট কভারেজ রেশিও 6 থেকে 7 হয়, 6 থেকে 7 হয়, এটা হওয়া উচিত। এখানে 16 বার হয়েছে, অনেক বেশি। এবার চলে আসবো আমরা এক্সাম্পল 11-তে, ভালো করে বুঝবি। কত হওয়া উচিত, 6 থেকে 7, 6 থেকে 7, 6 থেকে 7 ব্র্যাকেট করে দে, 6 থেকে 7 ব্র্যাকেট করে, ব্র্যাকেটের পাশে লেখ টাইমস। এগুলো সব করতে হবে, বই বন্ধ করে রেখে তো আর লাভ হবে না, আর ঘুরে ঘুরে বেরিয়েও লাভ হবে না, করতে হবে। আর কতদিন বাকি, হাতে দেখলাম 40 দিন পরীক্ষার বাকি, 40 দিন, 48 দিন, সব রেডি করতে হবে বলে দিন। 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ক্যালকুলেট ইন্টারেস্ট কভারেজ রেশিও ফ্রম দ্য ফলোইং। তোকে এখান থেকে কি বের করতে বলেছে, ইন্টারেস্ট কভারেজ রেশিও বের করতে বলেছে। ঠিক আছে, তো বল দেখি, বাদ দে আমাকে বল, ভুল হোক কোনো সমস্যা নেই, চেষ্টা কর দেখি, এবার তো বললাম তো ইন্টারেস্ট কভারেজ রেশিও বের করার ফর্মুলা কি ছিল, বল। Earning profit before interest on আর্নিং, earning profit before ভালো করে দেখ, ওটা আর্নিং এর আরেকটা নাম প্রফিট ছিল, আর্নিং স্ল্যাশ ছিল প্রফিট, আর্নিং স্ল্যাশ প্রফিট, মানে আর্নিং এরই আর্নিং মানে কামানো, প্রফিট মানে কি কামানো, যার নাম কামানো তাকে আর্নিং বলে। আর্নিং মানেও প্রফিট, আবার প্রফিট মানেও আর্নিং। তাহলে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স মানে ইবিআই, আর নিচে কি লেখা ছিল, সুদ, ইন্টারেস্ট। তাহলে চ খাতা খোল, অঙ্কের নাম্বার দে, 11 নম্বর দে।
11 নম্বর দিয়ে এখানে দিলাম, দেখ 11 নম্বর দিলাম অঙ্কের নাম্বার। ফর্মুলা লিখবো ইন্টারেস্ট কভারেজ রেশিও, লেখ। এই চ্যাপ্টারে কিন্তু 15 নাম্বার আছে জানিস তো, প্রচুর ফর্মুলা দেবে। মেনলি তোকে ফর্মুলাতে ফোকাস করতে হবে, ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে তোকে। নাম্বার 1, নাম্বার 2 প্রতিটার আইডিয়াল রেশিও কি হওয়া উচিত এটাও তোকে করতে হবে। আর কি করতে হবে, কোন রেশিও থেকে আমরা কি জানতে, বেসিক্যালি এই তিনটে জিনিস তোকে করতে হবে। কি বললাম বলতো, তিনটে জিনিস কি কি, রেশিও, মানে রেশিও গুলো তোকে মুখস্থ করতে হবে। এবার আমি তো বুঝিয়েছি কি করে মনে রাখতে হয়। নাম্বার 1 রেশিও গুলো করতে হবে, তারপর তোকে করতে হবে প্রতিটার আইডিয়াল রেশিও কি, কোন রেশিওতে কি জানতে হবে। এবার যেমন ধর বললাম ইবিআই, এখানে যেমন ফর্মুলা বললাম ইবিআইটি বাই ইন্টারেস্ট। এবার ধর বললো ইবিআইটি ফর্মুলাটা ও তোকে লিখে দিল, অপশনগুলো লিখে দিল, এগুলো তোকে বলতো। এগুলো তোকে মাথায় রাখতে হবে, মেনলি এই জিনিসগুলোতে তোকে ফোকাস করতে হবে এই চ্যাপ্টারে। ইন্টারেস্ট কভারেজ রেশিও ফর্মুলা কি বললাম, ইবিআইটি, ইবিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট। এবার কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা, দেখ এখানে ইবিআইটি বলে দিয়েছে, দেখ ভালো করে দেখ, কোশ্চেনের দিকে তাকা, আস্তে আস্তে তাকা, কোশ্চেনের দিকে দেখ, স্লোলি দেখ, কোশ্চেনটার দিকে তাকা ভালো করে। কোশ্চেনের দিকে তাকিয়ে বল ইবিআইটি কত বলেছে, বল ইবিআইটি কি বলেছে, কত, 9,50,000। সাথে আমি এখানে লিখে দিলাম ইবিআইটি 9,50,000 বলে দিয়েছে, বলি ইবিআইটি 9,50,000 বলেছে। আগের অঙ্কটাই বলে দেয়নি, ঠিক আছে, কিন্তু এই অঙ্কটাই বলে দিয়েছে, ঠিক আছে। এবার খোঁজ ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে জানিস ইন্টারেস্ট মানে সুদ। সুদ কিসের উপর হয়, সুদ কিসের উপর হয়, লোনের উপর সুদ হয়। লোন নিলে সুদ দিতে হয়, লোন নিলে সুদ দিতে হয়। তাহলে এখানে খুঁজতে হবে, এখানে খুঁজতে হবে যে লোন কত ছিল, এখানে লোন কত ছিল, লোনের উপর সুদ হবে। দেখ ভালো করে দেখে নে, লোনের উপর সুদ হবে। লোন কত কত ছিল দেখতে পাচ্ছিস তো, এই দেখ ডিবেঞ্চার একটা লোন, পাবলিক ডিপোজিট লোন, ব্যাংক লোন, ঠিক আছে, সমস্ত কিছু লোন দিয়ে দিয়েছে, তো লোনের উপর সুদ হবে। তাহলে করতে হবে, তাহলে খাতা খাতা মানে খাতায় লেখ, এক জায়গায় লেখ, লেখ ইন্টারেস্ট অন লোন বলে একটা হেডিং দিবি, হ্যাঁ, ইন্টারেস্ট অন লোন বলে একটা হেডিং দিবি। লেখ, খাতা খোল, এখানে দেখ দেখাচ্ছি, এই খাতায় দেখ, এখানে লিখবো ইন্টারেস্ট অন লোন বলে হেডিং দেবো, মানে আমি অনেকগুলো লোন দিয়েছে তো, ইন্টারেস্ট অন লোন বলে হেডিং, ইন্টারেস্ট অন লোন। কার কার উপর ইন্টারেস্ট হবে দেখ, প্রথমে কি ছিল, ডিবেঞ্চার, প্রথমে কি ছিল দেখ, ডিবেঞ্চার, এখানে লিখলাম ডিবেঞ্চার। তো বল কোশ্চেন তাকিয়ে বল, কোশ্চেন কে তাকিয়ে বলতে হবে ডিবেঞ্চার কত ছিল, দেখ ডিবেঞ্চার, ডিবেঞ্চার ছিল 7.5 লাখ টাকা, তাই তো, 7.5 লাখ। তাহলে 7.5 লাখ টাকা কিন্তু সুদ না, 7.5 লাখ টাকা তুই লোন নিয়েছিস, 12% সুদ, 7.5 লাখের 12%, 90,000 কাছাকাছি হয়ে গেছে। তাহলে কি লিখবে এখানে, 7.5 লাখ টাকা 12%, কত হচ্ছে, 90,000 হলো। ডিবেঞ্চারের পর কি ছিল বল, পাবলিক ডিপোজিট 2.5 লাখের 10%, পাবলিক ডিপোজিট কত বললাম, 2.5 লাখের 10%, 25,000। তারপর কি বলছে, ব্যাংক লোন, ব্যাংক লোনের উপর 14%, মানে 2.5 লাখের 14%, লাইক ব্যাংক লোনের উপর 14%, 35,000 টাকা। লাস্ট কি বলছে, ব্যাংক ওভারড্রাফট, এর উপর কত পার্সেন্ট, 16%। 2.5 লাখের 16%, 40,000। 90 আর 25,
1,15,000, 1,15,000 আর 1,50,000, 40, 1,90,000, তাহলে ইন্টারেস্ট কত বেরোলো? 1,90,000। তাহলে এখানে লিখে দেবো 9,50,000 বাই 1,90,000, 9,50,000 ডিভাইড বাই 1,90,000 কত হচ্ছে? 5 টাইমস অ্যান্সার লেখ 5 টাইমস। দেখ অ্যান্সার বেরিয়ে গেল। এবার 12 নম্বর অঙ্কটা করো, 12 নম্বর অঙ্ক, ঠিক আছে? 12 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ডেট টু ইকুইটি রেশিও, যেটা আগের দিন শিখিয়েছি, আর তুমি ইন্টারেস্ট কভারেজ রেশিও, দুটো রেশিও করতে বলেছে। দুটো রেশিও থেকে করতে বলেছে, ডেট টু ইকুইটি রেশিও আর ইন্টারেস্ট কভারেজ রেশিও। চল করি। লে ডেট ডেট টু ইকুইটি রেশিও কি বলেছে? ডেট টু ইকুইটি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও বের করতে বলেছে। এটা বের করার ফর্মুলা আগের দিন শিখিয়েছি। ডেট টু মানে বাই, ডেট বাই ইকুইটি, লিখো ডেট বাই ইকুইটি। ডেট বাই ইকুইটি, ডেট দেখতে পাচ্ছি, ডেট মানে লোন। লোন কত খোঁজ, এখানে খুঁজি লোন কত, লোন কত, এখানে লোন এ দেখ বলে দিয়েছে লোন, এ দেখ বলেছে লোন, লোন কত বলেছে, লোন কত বলেছে, লোন অ্যাট 15% ইন্টারেস্ট 2,00,000 টাকা, তাই তো? লোন কত ছিল? 2,00,000 টাকা। লোন ছিল কত? তোর অঙ্কে লোন ছিল 2,00,000 টাকা, লে লোন 2,00,000 টাকা বলে দিয়েছিল। তো ডেট ইকুইটি রেশিও, এখানে ডেট বলতে লোন বোঝায়, লোন 2,00,000 টাকা, আর কোনো লোন নেই, লোন 2,00,000 টাকা লিখে দিই, লোনে 2,00,000 টাকা লিখে দিই। এবার ইকুইটি, ইকুইটি বের করার ফর্মুলা কি ছিল? ইকুইটি বের করার ফর্মুলা কি ছিল? ইকুইটি বের করার ফর্মুলা শিখিয়েছিলাম আগের দিন শিখিয়েছিলাম। তো শেয়ার ক্যাপিটাল, ইকুইটির মধ্যে আসে শেয়ার ক্যাপিটাল, ইকুইটির মধ্যে আসে রিজার্ভ, আর ইকুইটির মধ্যে আসে প্রফিট অ্যান্ড লস। ইকুইটি বলতে কি বোঝায়? মালিকের পাওনা, মালিক কি কি পায়, ব্যবসা থেকে মালিক কি কি পায়। ইকুইটি মালিকের টাকা, মানে যে শেয়ার ক্যাপিটাল দিয়েছে না, শেয়ার ক্যাপিটাল হচ্ছে মালিকের টাকা, রিজার্ভ মালিকের টাকা, প্রফিট হয়, তিনটেই মালিকের টাকা। তাহলে এখানে লিখবো ইকুইটি বের করার ফর্মুলাটা লিখবো। ফর্মুলা কি? শেয়ার ক্যাপিটাল, যেটা মালিকের টাকা, এর সাথে যোগ করতে হবে রিজার্ভ, আর যোগ করতে হবে সারপ্লাস। তাহলে আমাদের অঙ্কের শেয়ার ক্যাপিটাল কত ছিল দেখ, 1,60,000 টাকা ছিল শেয়ার ক্যাপিটাল। রিজার্ভে কত ছিল? রিজার্ভে ছিল হচ্ছে তোর 60,000। প্রফিট এন্ড লসে কত ছিল? 1,00,000। 2,20,000 আর 1,00,000 কত কত ছিল? শেয়ার ক্যাপিটাল 1,60,000, রিজার্ভ ছিল 60,000, সারপ্লাস ছিল 1,00,000। আর কি ছিল? ও কি দেখলাম, রিজার্ভ ছিল 60,000, আর সারপ্লাস বলেনি, প্রফিট এন্ড লস বলেছে 1,00,000, প্রফিট এন্ড লস 1,00,000। সারপ্লাস মানেই আর কি, সারপ্লাসটাকে বলা হয় প্রফিট এন্ড লস। তাহলে কি কি নিলাম? রিজার্ভ নিলাম, প্রফিট এন্ড লস নিলাম, আর নিচে কি বলেছে? কি বলেছে? প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারের প্রফিট কত বলেছে? গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পর আর যাদের থেকে লোন নিয়ে তাদেরকে ইন্টারেস্ট দেওয়ার পর প্রফিট বলেছে 80,000 টাকা। তাহলে সেই 80,000 টাকা প্রফিটও আসবে, এখানে যোগ দিলে প্রফিট। 2,20,000 আর 1,00,000, 3,20,000 আর 80,000 কত হচ্ছে? 4,00,000 টাকা।
তাহলে কত হবে 2 লাখ বাই 4 লাখ, রেশিও হবে 0.5:1। এবার লে বসে তোরা মাঝে বসে আছিস, পারবি তো, নিজেই করতে পারবি, নিজেই করতে হবে তো, করতে হবে তো, পারবি যখন করতে হবে, পারবি না। তারপরের পার্টটা করতে হবে। এরপরে একটা কি বলেছিল, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ফর্মুলা নেই, বসে থেকে কি হবে, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ফর্মুলা ইন্টারেস্ট কভারেজ রেশিও বের করার ফর্মুলা কিছুক্ষণ আগেই লিখলাম। উপরে লিখবো ইবিআই, উপরে লিখবো ইবিআইটি, নিচে লিখবো ইন্টারেস্ট, এই হচ্ছে ফর্মুলা। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে আমাকে ইবিআইটি কি বলে দিয়েছে অঙ্কে, এটা দেখতে হবে ইবিআইটি কি বলে দিয়েছে অঙ্কে। এখানে ইবিআইটি বলে দেয়নি রে, এখানে দেখ বলেছে প্রফিট, কিসের প্রফিট, আফটার ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ওই একই কথা, ইন্টারেস্ট আর ট্যাক্স বাদ দেওয়ার পরের প্রফিট তোকে বের করতে হবে, ইন্টারেস্ট আর ট্যাক্স বাদ দেওয়ার আগে কথা, ওই সেম কাজ, এটা করতে হবে। কোনটা করেছিলাম মনে পারি, এই চ্যাপ্টার এটা করেছিলাম মনে পারি, এটা আবার করতে হবে, তোকে এটা আবার করতে হবে, তোকে ইবিআইটি বের করতে হবে, এটা বলেনি। কর, বসে থাকছিস কেন বারবার করে। লিখতে পেরেছিস, লিখলাম তো, দেখ ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হয় ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে হয় পিএটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হয় ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে হয় পিএটি। ঠিক আছে, এবার কোশ্চেন পড়ে বল, লিখেছি পুরো, কোশ্চেন পড়ে বল, কোশ্চেনটার দিকে তাকাচ্ছি, দেখ কোশ্চেনের দিকে তাকাচ্ছি, কোশ্চেনে কি বলেছিল এখানে, ইন্টারেস্ট কত বলেছে, দেখ ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত বলেছে, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ, ওই ইন্টারেস্ট কত, 80,000 টাকা বলেছে, হ্যাঁ ইন্টারেস্ট এন্ড ট্যাক্স এর উপরে। বোঝ, ইংলিশ পড়ে বোঝ, ইংলিশ করছিস কিছু, তুই ইংলিশে মানে বুঝিস না। এখানে বলছে প্রফিট ফর দ্য ইয়ার আফটার ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইন্টারেস্ট আর ট্যাক্স বাদ দেওয়ার পরে প্রফিট 80,000, প্রফিট বলেছে 80,000, এখানে প্রফিট বলেছে 80,000, প্রফিট মানে লাস্টেরটা, এটা 80,000 বলেছে, প্রফিট বলেছে 80,000। তারপর কি বলেছিল, এই যে ইন্টারেস্ট বলে দেয়নি, দেখ ইন্টারেস্ট কি করে বুঝবো, এই দেখ লোন নিয়েছিলাম 2 লাখ টাকা, তো 2 লাখের 15% তো ইন্টারেস্ট, 30,000 টাকা ইন্টারেস্ট হবে। লেখ ইন্টারেস্ট, লেখ 30,000 টাকা, 2 লাখের 15%, ওই যে এখানে ইন্টারেস্টে 30,000 টাকা বসালাম, ট্যাক্স কত বলেছিল, ট্যাক্স দেখ অঙ্ক বলেছিল, ট্যাক্স, ট্যাক্স বলেছিল 40,000, এখানে লিখলাম ট্যাক্সে 40,000, নিচ থেকে উপরে উঠবো, এটা হবে 1,20,000, আর এটা হবে 1,85,000, নিচ থেকে উপরে উঠছে, তাহলে তোর কত বেরোলো, 1,85,000, ইবিআইটি কত বেরোলো 1,85,000, তাহলে ইবিআইটি লিখবো 1,85,000, আর ইন্টারেস্ট বের করেছি কত 30,000, তা 1,50,000কে 30,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে 5 টাইমস, হয়ে গেল। আচ্ছা দেখ 12 নম্বর তো হয়ে গেল,
এবার পড়বো কি ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। কি বলেছে? ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও বাংলা কি লিখে দেখে নি, দেনা বিনিয়োজিত মূলধন অনুপাত। ডেট টু ক্যাপিটাল রেশিও এটাই পড়ি, ডেট টু ক্যাপিটাল রেশিও এটাই বেশি সোজা। এর ফর্মুলা কি দিয়ে দেখ, ফর্মুলা কেন ডেট, এই যে ডেট প্রথমে দিয়ে ডেট তাই উপরে বসেছে ডেট, ঠিক আছে। তারপর টু, টু মানে ভাগ, ভাগ সাইন দিয়ে দেখ ভাগ। আর ক্যাপিটাল এমপ্লয়েড নিচে আছে ক্যাপিটাল, তাই তো। ফর্মুলা কি ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, ফর্মুলা কি হবে লেখ ফর্মুলা লেখ, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও লেখ, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। বলবো ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও বের করার ফর্মুলা হচ্ছে, লিখবি কিন্তু লিখবি, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও বের করার ফর্মুলা কি, লং টার্ম ডেট। ফর্মুলা কি লিখলাম, লং টার্ম ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। কি লিখলাম, ডিভাইড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, লং টার্ম ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। আবার কেউ আরেকটা ফর্মুলা লিখতে পারে, আরেকটা ফর্মুলা হয় দুটো, লং টার্ম ডেটের জায়গায় সে লিখতে পারে টোটাল ডেট। কি লিখতে পারে, লং টার্ম ডেটের জায়গায় সে কি লিখতে পারে, লং টার্ম ডেটের জায়গায় সে লিখতে পারে টোটাল ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে। লং টার্ম ডেট ডিভাইড বাই ক্যাপিটাল এমপ্লয়েড একটা, আর একটা হচ্ছে টোটাল ডেট বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এবার লং টার্ম ডেট কাকে বলে, ডেট মানে লোন। আমি আগের ক্লাসগুলো খুব জরুরি জিনিস, আছে 4 নম্বর ক্লাস, কেউ যদি 4 নম্বর ক্লাস প্রথম দেখে তার কাছে মাথায় ঢুকবে না কিছু, প্রথম ক্লাস থেকে পুরো কন্টিনিউ রাখতে হবে, তাহলে কিন্তু বলতে হবে যে এখানে টার্ম গুলো একটাও নতুন নয়, সবকটা টার্ম আগে বলা আছে, সব আগে বলা আছে। লং টার্ম ডেট, ডেট মানে লোন, লং টার্ম ডেট মানে লোন, লং টার্ম লোন যদি নিই, লং টার্ম লোন যে লোন শোধ করতে বহু বছর সময় লাগবে তাকে বলে লং টার্ম, ঠিক আছে, যে কোনো রকমের লং টার্ম ডেট হয়ে গেল। আর টোটাল ডেট মানে কি, টোটাল ডেট মানে হচ্ছে লং টার্ম লোন তো থাকবেই, তার সাথে কারেন্ট লাইবিলিটি থাকবে, সব লেখানো ছিল আগের ক্লাসে, লেখানো ছিল সব, ডেট ইকুইটি রেশিও করতে গিয়ে সুন্দর করে লিখে দিয়েছে। ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েডটা আগের দিন সেইভাবে হয়তো সেই অর্থে হয়তো লেখানো হয়নি, তা আমি এটা একটু লিখে দিচ্ছি, সেই অর্থে লেখানো হয়নি আমি লিখে দিচ্ছি। দেখ এটা লেখার জন্য আমার সঙ্গে সঙ্গে একটা ব্যালেন্স শিট করবি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার সঙ্গে সঙ্গে একটা ব্যালেন্স শিট করবি, এটা ব্যালেন্স শিট, এটাকে এই দিকটাকে লিখতাম লাইবিলিটি সাইড, এই দিকে লিখতাম অ্যাসেট সাইড, ঠিক আছে। এখানে দেখ ভালো করে শুনবি, ক্যাপিটাল এখানে লিখলাম এফএ, কি লিখলাম, এটা এফএ, এফএ মানে ফিক্সড অ্যাসেটস, আর এখানে লিখলাম সিএ, এটা কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। এই দুটো যোগ করব, এই দুটো যোগ করবো, এই দুটো মানে কোন দুটো, এফএ আর সিএ, এই দুটো যোগ করলে তাকে কি বলে জানিস তো, টিএ। কি লিখলাম, টিএ, এই দুটো যোগ করলে তাকে কি বলে, টিএ। কি বলে লিখলাম দেখ, টোটাল এফ এর সাথে সিএ যোগ করলে তাকে কি বলে, টিএ বলে, টিএ মানে টোটাল অ্যাসেটস, তাই তো। তার মানে তোরা তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিস আগে 11 ক্লাস 11 করেছিস, ওখানে ফাইনাল অ্যাকাউন্টে কি করতাম, ব্যালেন্স শিটের দুদিকে মিলিয়ে যেত, মনে আছে, ব্যালেন্স শিটের দুদিকে মিলিয়ে যেত, তাহলে অ্যাসেট সাইডে যোগফল যা হবে লাইবিলিটি সাইডে যোগফল তাই হবে। তাহলে এখানে টিএ হলে এখানে কি হলো, যোগফল টিএল, হ্যাঁ কি না, টিএল টোটাল লাইবিলিটি, টোটাল লাইবিলিটি। এইবার নিচে জানিস তো এখানে লিখতে হয় কারেন্ট লাইবিলিটি, এখানে লিখলাম কি সিএল, সিএল মানে কারেন্ট লাইবিলিটি, এখানে একটা রাইট চিহ্ন দিলাম। বোঝা গেল, এত অব্দি ক্লিয়ার হয়েছে, কি লিখলাম, যেটুকু দিলাম। এবার দেখ এখানে লিখছি ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা লিখছিলেন, ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা লিখছি, কি লিখলাম, ফর্ম অ্যাসেট, স্যার মানে অ্যাসেট দিক দিয়ে আমি ফর্মুলাটা বলছি, অ্যাসেট সাইড থেকে। তো ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা দুদিক থেকে বের করতে হবে, একটা অ্যাসেট দিক দিয়ে বের করতে হবে, আবার লাইবিলিটি দিক দিয়ে বের করতে হবে। অ্যাসেট দিক দিয়ে দেখ দেখি, শুধু আমার স্ক্রিনের দিকে তাকিয়ে বল কি কি আছে, কি কি এখন মধ্যে কি কি আইটেম লিখেছি, এফ এ লিখেছি, সিএ লিখেছি, দুটো যোগ করে টিএ হয়েছে, আর এইদিকে কি লিখি, সিএল। তার মানে তুই বল এক দুটো দুটো ডিফারেন্ট দিকে আছে, বুঝতে পারছিস তো, ফিক্সড অ্যাসেট কারেন্ট অ্যাসেট একদিকে আছে, আর কারেন্ট লাইবিলিটি আরেক দিকে আছে।
তার মানে কি হয়, ফিক্স অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট দুটো যোগ করবো, একদিকে যখন যোগ করবো তাহলে কারেন্ট লাইবিলিটি কি করবো, বিয়োগ করবো, অপোজিট সাইডে যখন বিয়োগ করবো তাহলে ফর্মুলা কি হলো, এখান দিয়ে দেখে বলার চেষ্টা কর, এফ এ কি লিখলাম, এফ এ প্লাস সি এ মাইনাস সি এল, বলতে পারি এটাই তো লেখা ছিল, এটাই লেখা ছিল ফর্মুলা। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড যদি আমাকে কেউ বলে অ্যাসেট সাইড দিয়ে ফর্মুলা কি বলবো, এফ এ প্লাস সি এ মাইনাস সি এ, কি বললাম, এফ এ প্লাস সি এ মাইনাস সি এ, এফ এ প্লাস সি এ মাইনাস সি এল, ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি, অ্যাসেট সাইড থেকে কি লিখলাম বল, এফ এ প্লাস সি এ মাইনাস সি এ, এটাকে আরেকটা লাইন করা যায়, কি করা যায়, এফ এ প্লাস এই সি এ থেকে কি লেখা আছে, সি এ থেকে সি এল বাদ দিলে কি হয়, প্রথম ক্লাসেই করেছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্টদের তো বাড়িতে পড়ার সময় হয় না, তাহলে বলতে পারবেন না, সি এ মাইনাস সি এল এটা বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম, ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল ডব্লিউসি, তাহলে এফ এর সাথে ডব্লিউসি যোগ করলে তাকে বলে ক্যাপিটাল এমপ্লয়েড, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা হলো, এটা অ্যাসেট দিক দিয়ে বের করার ফর্মুলা, ঠিক আছে, পুরোটা বলে দিলাম, মনে রাখতে হবে এটা ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাসেট দিক দিয়ে বের করার ফর্মুলা হয়ে গেল। এবার লাইবিলিটি সাইড দিয়ে ফর্মুলা বলবো। আচ্ছা, যখন আমরা ব্যালেন্স শিট করতাম আগে, মনে আছে ব্যালেন্স শিট লাইবিলিটি সাইডে কি শুধু কারেন্ট লাইবিলিটি থাকতো নাকি আরো অনেক আইটেম থাকে, কি কি থাকতো, এখানে দেখ প্রথমে লেখা থাকে শেয়ার ক্যাপিটাল, এসসি লিখলাম, আগে ফুল ফর্ম সব লেখানো আছে, আমি লিখে সময় নষ্ট করবো না, আগে সব লেখানো আছে। এসসি কি ছিল, শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে, তারপরে কি লিখতাম, রিজার্ভ এন্ড সারপ্লাস, তারপর লিখতাম কি রিজার্ভ এন্ড সারপ্লাস, ঠিক আছে, তার থেকে মাইনাস করতাম কি, যদি অঙ্কে ফিকটিসিয়াস অ্যাসেট থাকতো, তাহলে এটা কি করতাম, মাইনাস করতাম, ঠিক আছে, এই তিনটে যোগ বিয়োগ করে, তিনটে দেখতে পাচ্ছিস তো, দেখ এখানটায়, আমি না এখানটায় এই দেখ এখানে একটু হাইলাইট হয়েছে, এটা বিয়োগ, উপরে দুটো যোগ, বুঝতে পারলি তো, বিয়োগ তো মাইনাস সাইন দিয়েছি, তাহলে শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করে যদি ফিক্সড অ্যাসেট বাদ দিই তখন তাকে বলে প্রপ্রাইটারস ফান্ড, কি লিখলাম, পিএফ, এখানে লিখলাম পিএফ, কি লিখলাম দেখ, প্রপ্রাইটারস ফান্ড, কি লিখলাম, কি লিখলাম দেখ, পিএফ কিছুক্ষণ আগে করালাম, প্রপ্রাইটারস ফান্ড, ঠিক আছে, এর সাথে যদি আমরা লোন যোগ করি, তাহলে কি হয়, তখন তাকে বলে ক্যাপিটাল এমপ্লয়েড, বুঝতে পারলি, সুন্দর করে যেভাবে দিয়েছে এবার তো, তাহলে কি কি লেখা হলো, এগুলো পুরো টোকা হলে আমাকে বলবি, ঠিক আছে তো, এটা আমরা লাইব্রেরি সাইড দিয়ে করলাম, তার মানে আমি একটু সুন্দর করে হাইলাইট যদি করে দিই তোকে, আমাকে যদি কেউ বলে অ্যাসেট সাইড দিয়ে, এই যে অ্যাসেট সাইড দিয়ে, এটা হচ্ছে অ্যাসেট সাইড দিয়ে, এটা হচ্ছে অ্যাসেট সাইড দিয়ে করলাম, এই যে দেখ দিই পুরো আমি, বুঝতে পারলি, পুরো ইয়েলো দিয়ে পুরো হাইলাইট করে দেবেন, যদি অ্যাসেট সাইড দিয়ে, স্যার লাইব্রেরি সাইড দিয়ে এরকম করে দিন, দেখ লাইব্রেরি সাইড দিয়ে করে দিচ্ছি, দেখ এরকম, এটা হচ্ছে লাইব্রেরি সাইড, দেখ এটা একটা কালার, বুঝতে পারলি, দেখ খুব সুন্দর করে কালারিং করে দিচ্ছি, অ্যাসেট দিক দিয়ে বের করবো এই কালারটা, আর লাইব্রেরি সাইড দিয়ে এই কালারটা, বুঝতে পারলি, কালারিং করে দিয়েছি, তাহলে বোঝা গেল, তাহলে তুই দেখে বলতে পারবি, এখানে দেখে তো বলতে পারবি, তোকে যদি কেউ বলে তুমি বলতো, তোকে তো চোখের সামনে তোকে তুলে দিয়েছে, বলছি দেখে বলো, তোমার চোখের সামনে দিয়েছি, তুমি দেখে বলো লাইব্রেরি সাইড দিয়ে ক্যাপিটাল বের করার ফর্মুলা, বল, দেখে দেখে বলতে থাক, ভুল বলতে থাক, মুখ দিয়ে বলতে না বললে শিখতে পারবি না, লাইব্রেরি সাইড দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি, দেখে কি মনে হচ্ছে, কোনটা লাইব্রেরি সাইড, এইটা, তাহলে বল কি লেখা আছে প্রথমে, এসসি ফুল ফর্ম কি, শেয়ার ক্যাপিটাল, এসসি ফর্ম শেয়ার ক্যাপিটাল কি যোগ করেছি, রিজার্ভ এন্ড সারপ্লাস, তাই তো, তার থেকে মাইনাস কি করা আছে, ফিকটিসিয়াস অ্যাসেটস, তিনটে যোগ বিয়োগ করে যেটা বেরোয় তাকে কি বলে, পিএফ, প্রপ্রাইটারস ফান্ড, এর সাথে লোন যোগ করে হয়ে গেল ক্যাপিটাল, তাহলে এটাই দেখে দেখে এখানে লিখবো, কিন্তু এটা লিখবো, কারণ দেখ অঙ্ক করার আগে এইগুলো খুব জরুরি, ফর্ম লাইবিলিটি সাইড, ফর্ম লাইবিলিটি সাইড, তাহলে কি কি লেখা ছিল স্যার, শেয়ার ক্যাপিটাল, প্রথমে লেখা ছিল শেয়ার ক্যাপিটাল, এর সাথে কি লেখা ছিল, যোগ দিয়ে লেখা ছিল স্যার আর এস, মানে রিজার্ভ এন্ড সারপ্লাস, ঠিক আছে, মনে পড়ছে, শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ এন্ড সারপ্লাস, মাইনাস কি লেখা ছিল স্যার, মাইনাস ছিল ফিকটিসিয়াস অ্যাসেটস,
আর কি ছিল প্লাস লোড, প্লাস লোড কি লেখা ছিল প্লাস লোড। এই হয়ে গেল লাইভ এনার্জি বের করার ফর্মুলা। হ্যাঁ আমি এটাকে আরেকটা লাইন লিখতে পারি, এই তিনটেকে বলা হয় প্রপারটারস পার্ট, পিএফ প্লাস লোড। এই তো ফর্মুলা, ক্যাপিটাল বের করার ফর্মুলা, দুটো ফর্মুলা দুদিক থেকে বলে দিলাম। হলো তোকা কমপ্লিট হয়েছে? অঙ্কে চলে যাবো, অঙ্কে চলে যাবো। দেখ কি বলেছে, কি লিখেছে দেখেছে এখানে থিওরি কি লিখেছে, বলছে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওর সাহায্যে প্রতিষ্ঠানের বিনিয়োজিত মূলধনের সম্পর্ক নির্ণয় করা যায়। অন্যভাবে বলা যায় যে প্রতিষ্ঠানের বিনিয়োজিত মূলধন দেনা মূলধনের সাহায্যে সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, তা এই মানে এই অনুপাত থেকে কি বের করতে পারি, একটা কোম্পানি, ঠিক একটা কোম্পানি যত টাকা ইনভেস্ট করা হয়েছে, ঠিক আছে, বলছে একটা কোম্পানিতে বিনিয়োজিত মূলধন দেনা মূলধনের সাহায্যে সংগ্রহ করা হয়েছে, তা এই অনুপাতের সাহায্যে জানা যায়। বলেছে কারবারি, এইগুলো কিছু দেখতে হবে না, এগুলো তো আমি লিখেই দিলাম, এগুলো আমি ইংলিশে লিখে দিয়েছি, কোনো সমস্যা নেই, এগুলো দেখার দরকার নেই। একটা অঙ্ক দিয়েছে, অঙ্কতে ফোকাস করা যায়, অঙ্কতে ফোকাস করা যায়। অঙ্কটা দেখ কি বলেছে, বলছে ধরা যাক এই তথ্যগুলি দেওয়া আছে, শর্ট টার্ম ডেট দিয়ে দিয়েছে, লং টার্ম ডেট দিয়ে দিয়েছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়ে দিয়েছে, আর এটা কি, এটা লেখাটা ভুল লেখা আছে, এটা রিটেন্ড আর্নিং হয়, বানানটা ভুল লেখা আছে, রিটেন্ড আর্নিং। তো দেখ স্যার কি বের করতে বলেছে, ডেট টু ক্যাপিটাল রেশিও, ফর্মুলা, ফর্মুলা ডেট টু ক্যাপিটাল রেশিও, ফর্মুলা ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, ফর্মুলা কি ডেট, ডেট মানে লং টার্ম ডেটকে বোঝানো হচ্ছে, ডেট মানে লং টার্ম ডেটকে বোঝানো হয়েছে, ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। লং টার্ম ডেট বলতে এখানে কত বলেছে স্যার, 80 লাখ টাকা, লিখে দে 80 লাখ টাকা, লং টার্ম ডেট বলতে 80 লাখ টাকা বোঝানো হয়েছে, লিখে দিলাম 80 লাখ টাকা। আর নিচে কি লিখতাম, ক্যাপিটাল এমপ্লয়েড। এবার তো বললাম ক্যাপিটাল এমপ্লয়েড ফর্মুলা দুদিক থেকে করতে পারি, অ্যাসেট দিক দিয়েও করতে পারি, লাইবিলিটি দিক দিয়েও করতে পারি। এখানে অ্যাসেট তো বলেই নি, একটা অ্যাসেটের নাম বলেছে, একটাও অ্যাসেটের নাম বলেছে না, তাহলে লাইবিলিটি সাইড দিয়ে করতে হবে। তো লাইবিলিটি সাইড দিয়ে ফর্মুলা কি লিখেছিলাম বল, এইবার তো বললাম দেখ, শেয়ার ক্যাপিটাল, মনে পড়ছে শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ, মনে পড়ছে শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ, শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ মাইনাস ফিক্টিসিয়াস প্লাস লোন, প্লাস লোন। তাহলে এখানে শেয়ার ক্যাপিটাল আছে, দেখি এই তো স্যার শেয়ার ক্যাপিটাল আছে, প্লাস শেয়ার ক্যাপিটাল কি যোগ করতে হবে স্যার, রিজার্ভ, এই রিটেন আর্নিংস মানেই রিজার্ভ, এগুলো যোগ করব, ফিক্টিসিয়াস নেই, তাহলে এসে কি করব, লোন যোগ করব, লোন। লোন, লোন বলতে এখানে কোন লোনকে বোঝা হচ্ছে, লং টার্ম ডেট, লং টার্ম ডেটকে বোঝানো হচ্ছে, লং টার্ম ডেট। তো করে ফেল, ক্যাপিটাল প্লাস সিই, ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন্ড আর্নিংস
ক্যাপিটাল এমপ্লয়েড ফর্মুলা কি লিখলাম, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন্ড আর্নিংস প্লাস লং টার্ম ডেট, এই তিনটে যোগ করলে তাকে বলে ক্যাপিটাল। আমাদের অঙ্কে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল, অঙ্কে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল তোর 40 লাখ টাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 40 লাখ। রিটেন্ড আর্নিংস কত ছিল আমাদের অঙ্কে, রিটেন্ড আর্নিংস 20 লাখ টাকা। আর লং টার্ম ডেট কত ছিল আমাদের অঙ্কে, লং টার্ম ডেট 20 লাখ টাকা। কত হলো, 140 লাখ। হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ 40 করে 60, 60 আর 80 যোগ করে 140 লাখ, 140 লাখ। রেশিও করবো 0.57:1, 0.57:1। বুঝেছিস? বুঝেছিস? কি বলেছে এখানে দেখি, বলছে এক্ষেত্রে বলা যায় মোট নিয়োজিত মূলধনের এত পরিমাণ দেনা মূলধনের সাথে সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ এই আমাদের কত বেরোলো 0.57:1 মানে 57%, ঠিক আছে। তার মানে ব্যবসায় যত টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে তার মধ্যে লোন থেকে কত নেওয়া হয়েছে, 57% লোন থেকে, এটাই বলতে চেয়েছি। ওরা লিখেছে মোট নিয়োজিত মূলধন, অর্থাৎ তোমার ব্যবসায় যত টাকা ক্যাপিটাল এমপ্লয়েড আছে তার মধ্যে লোন থেকে কত নিয়েছে, 57%, এটাই বলতে চেয়েছে। তাহলে আমাকে জানতে হবে কত পার্সেন্ট হওয়া ভালো, তাহলে এর আইডিয়াল হওয়া উচিত 50 থেকে 70%। এই ডেট টু ক্যাপিটাল রেশিও কত আইডিয়াল, কত হওয়া উচিত, 50% থেকে 70% হওয়া উচিত। লেখ আইডিয়াল, ডেট টু ক্যাপিটাল রেশিও, লেখ নিচে লেখ, বলছি তো আমি, লেখ আইডিয়াল ডেট টু ক্যাপিটাল রেশিও, আইডিয়াল ডেট টু ক্যাপিটাল রেশিও, লেখ আইডিয়াল ডেট টু ক্যাপিটাল রেশিও, আইডিয়াল ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও 50, ঠিক আছে। রেশিও কত হওয়া উচিত, নিচে লেখ 50 থেকে 70%, 50 থেকে 70% হওয়া উচিত। সিগনিফিকেন্স কি বলেছে দেখা যাক, সিগনিফিকেন্স সম্পর্কে কি বলেছে এখানে, বলছে দেনা এবং মোট বিনিয়োজিত মূলধনের অনুপাত, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুপাত, ঠিক আছে। এই অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠান তার মূলধন পরিকাঠামো স্থির করতে পারে। আচ্ছা, মূলধন পরিকাঠামোয় মূলত দু ধরনের মূলধন থাকে, মূলধন পরিকাঠামোয় দু ধরনের মূলধন থাকে, একটা দেনা মূলধন আর একটা ঋণ মূলধন, ঠিক আছে। কি বলছে, মূলধন পরিকাঠামোয় দু ধরনের মূলধন থাকে, একটি হচ্ছে দেনা মূলধন, একটি হচ্ছে দেনা মূলধন মানে ডেপ্ট ক্যাপিটাল, একটা দেনা মূলধন ডেপ্ট ক্যাপিটাল, আর একটা হচ্ছে নিজস্ব মূলধন মানে ওন ক্যাপিটাল। মানে একটা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে দু ধরনের ক্যাপিটাল থাকে, একটা ওন ক্যাপিটাল আর একটা লোন ক্যাপিটাল। ওন একটা লোন, ওন ক্যাপিটাল যে মালিক সরবরাহ করে, আর লোন ক্যাপিটাল যে বাইরের লোক সরবরাহ করে। বলছে দেনা মূলধন যা তুলনামূলকভাবে কম সুদের হারে পাওয়া যায় এবং লাভ থেকে ছাড় হিসেবে গণ্য করা হয় বলে, ঠিক আছে, এটা যে কম সুদের হারে পায়। নিজস্ব মূলধন মূলত মূলধন সরবরাহকারীদের লভ্যাংশ প্রদান করতে হয়। তো এই জিনিস বলে দিয়েছে, এটা একটা থিওরিটা একবার দেখে নিবে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। এবার হচ্ছে তাহলে তিন রকমের রেশিও হয়, মোটামুটি সব রেশিও গুলোই হলো। এবার লাস্ট টপিকে চলে এসেছি অ্যাক্টিভিটি রেশিও, ব্যাস এটা হয়ে গেলে শেষ হয়ে যাবে, রেশিও যেগুলো শেষ হয়ে যাবে, অ্যাক্টিভিটি রেশিও।
এবার অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে কি কি রেশিও পড়ে সেটা আমরা পড়েছি আগে, প্রথম দিন বলে দিয়েছি। এর মধ্যে পড়ে ইনভেন্টরি টার্নওভার রেশিও, এর মধ্যে পড়ে ডেটার্স টার্নওভার রেশিও, এর মধ্যে পড়ে ক্রেডিটার্স টার্নওভার রেশিও, এর মধ্যে পড়ে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, এর মধ্যে পড়ে নেট অ্যাসেট টার্নওভার রেশিও, এর মধ্যে পড়ে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, 6 রকমের রেশিও করা হয়। তো সবার প্রথম করবো কি ইনভেন্টরি টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও লিখবো। হ্যাঁ, প্রথমে লিখ ইনভেন্টরি টার্নওভার রেশিও। প্রথমে লিখ ইনভেন্টরি টার্নওভার রেশিও। তো দেখ, ইনভেন্টরি টার্নওভার রেশিও, ইনভেন্টরি মানে স্টক, ইনভেন্টরি মানে স্টক, ইনভেন্টরি মানে স্টক, আর টার্নওভার মানে সেল। তাহলে নিজের যদি বুঝতে অসুবিধা হয় পেন্সিল দিয়ে লিখে নে, পাশে পেন্সিল দিয়ে এক জায়গায় লিখে নে। এই যে এখানটায় আমি অ্যারো করে লিখে দিচ্ছি যাতে পরে বুঝতে পারিস। ইনভেন্টরি মানে স্টক আর টার্নওভার মানে সেলস, পরে বুঝতে পারবি। ইনভেন্টরি মানে স্টক, টার্নওভার মানে সেলস। লিখলে তাড়াতাড়ি স্লোলি করছিস, তাড়াতাড়ি হাত চালা। ইনভেন্টরি মানে স্টক আর টার্নওভার মানে সেলস, লিখেছিস? ইনভেন্টরি মানে স্টক, টার্নওভার মানে সেলস। এইবার প্রশ্ন হলো স্যার ইনভেন্টরি টার্নওভার রেশিও একটা ফর্মুলা কি? দেখ, যে কোনো রকমের টার্নওভার রেশিও বলুক না কেন, যে কোনো রকমের টার্নওভার রেশিও বলুক, যে কোনো টার্নওভার রেশিও বলতে পারে। টার্নওভার রেশিও যদি বলে না, যদি টার্নওভার রেশিও বলে লিখতে হবে, জাস্ট দেখবি আগে, তারপর পরে যখন লিখতে হবে তখন লিখবি। যদি টার্নওভার রেশিও বলে তাহলে ওপরে সবসময় সেল বসে। কেন সেল? টার্নওভার মানে সেল। কোন রকমের কোন টার্নওভার রেশিও বললে পরে লিখবি সেল। ঠিক আছে? ধর এখানে বলতে ইনভেন্টরি টার্নওভার রেশিও, তাহলে উপরে সেল লিখলাম। যদি বলতে স্যার ডেটার টার্নওভার রেশিও, তাহলে উপরে সেল। যদি ক্রেডিটার টার্নওভার রেশিও সেল, ওয়ার্কিং টার্নওভার রেশিও সেল, মানে টার্নওভার রেশিও বলা থাকলে উপরে সেল। এটা মাথায় রাখতে হবে। ফর্মুলা দেখ, তুই ফর্মুলা তো হায়ারটা মুখস্থ করতে পারবি না, ফর্মুলা বুঝতে পারিস। ফর্মুলা তুই বুঝতে পারিস, বুঝে মনে রাখতে পারবি। তাহলে যে কোনো রকমের টার্নওভার রেশিও বললে উপরে বলবে সেল। এবার স্যার নিচে কি বলবে? কার টার্নওভার রেশিও করছিস, কার টার্নওভার রেশিও করছিস, এখানে কার টার্নওভার রেশিও করছিস? ইনভেন্টরি, তার নিচে ইনভেন্টরি বসবে, নিচে ইনভেন্টরি বলবে, তাহলে নিচে লিখলাম ইনভেন্টরি। ইনভেন্টরি মানে তো নিশ্চয়ই বলতে হবে, যেমন লিখলাম ইনভেন্টরি মানে স্টক। ঠিক আছে, উপরটা লিখিস না, নিচেটা লিখছিস, ঠিক আছে, কারণ এখানে একটু কাটাকাটি করবো, আমি কাটাকাটি করবো, লিখিস না, ঠিক আছে তো? বোঝাচ্ছি আমি এখন ফর্মুলা। আচ্ছা, এই যে ইনভেন্টরি লেখা আছে না, এর আগে একটা কথা লিখে দিতে হবে, এভারেজ। এর আগে একটা এভারেজ কথা লিখতে হবে, এভারেজ। এর আগে একটা এভারেজ বলে একটা কথা লিখে দিই। হয়ে গেল। যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ব্যবসা করে, যাদের বিজনেস করে, গোডাউন আছে, যারা ব্যবসা করে, ব্যবসায় গোডাউন, ব্যবসা করতে হলে বিজনেস গোডাউন থাকে। তো যেই গুডস গুলো বেচতে পারে সেই গুডস গুলো কোথায় রাখে? যেই গুডস গুলো বেচতে পারে সেগুলো গোডাউনে থাকে। তা গোডাউনে যে গুডস গুলো থাকে তাকে কি স্টক বলে? তো স্টক বলে। তো যে কোনো বিজনেসম্যান গোডাউনে যে গুডস গুলো মজুত করে রাখে, ওটা ও যখন মানে ভ্যালুয়েশন করে, কোন প্রাইস ভ্যালুয়েশন করে? কস্ট প্রাইস। কি বললাম বুঝতে পারলি? আজকে ধর সাপোজ ধর আমার পেনের দোকান। তো আমি ধর পেন কিনে, না কিনলে পেন বেচবো কি করে? আমি ধর পেন কিনেছি 5 টাকা, কিন্তু মার্কেটে পেনগুলো বেশি 7 টাকা। তাহলে বছরের শেষে যতগুলো পেন বেচতে হবে সেই পেনগুলো তো গোডাউনে থাকে। তাহলে আমি যখন একটা এন্ড ব্যালেন্স শিট করব, তখন আমি আমার ব্যালেন্স শিটে ক্লোজিং স্টক মানে স্টক দেখাবো। কত টাকা দামে দেখাবো? 5 টাকা দেখাবো না 7 টাকা দেখাবো? 5 টাকা দেখাবো। তার মানে কি বুঝতে পারলি? কোন কোম্পানি তার স্টক মেইনটেইন করে কোন প্রাইসে? কস্ট প্রাইস না সেলিং প্রাইসে? স্টক কস্টে মেইনটেইন করে। ঠিক আছে? তাহলে তাহলে এখানে সেল লিখেছি, এখানে সেল লিখবো, এখানে কস্ট লিখবো। কারণটা বোঝানো, অ্যাকচুয়ালি সেল হয়, ফর্মুলাটা বোঝানোর জন্য সেল হয়, ফর্মুলাটা বোঝানোর জন্য সেল, কারণ টার্নওভার রেশিও বলে পুরো সেল বসে। কিন্তু স্টকের ক্ষেত্রে সেল কথাটা ইউজ করা হয়, স্টকের ক্ষেত্রে সেল কথাটা ইউজ করা, বোঝা গেল কেন স্টকের ক্ষেত্রে সেল ইউজ করা হয় না? কারণ গোডাউনে যে আমরা স্টক রাখি কোন প্রাইস মেইনটেইন করি? কস্ট প্রাইস। তাই এখানে সেলের কস্ট লিখবো। কি লিখবো? সেল লিখবো, সেলের কস্ট। মানে যেই গুডসটা মার্কেটে বিক্রি করছি তার কস্ট। বুঝতে পারলি তো কি বললাম? তাহলে এখানে সেল লিখবো না, সেলের জায়গায় কি লিখবো? সেলের কস্ট। তা সেলের কস্ট কে একটু ভাঙলে কি হয়? সেলের কস্ট মানে কস্ট অফ সেলস। কি বুঝতে পারলি? আমি বোঝাচ্ছি। এবার যে লটটা মানে তার জন্য এটা না, সে বলবে ফটাফট পোস্ট করে ফেলবে, কিন্তু ব্যাপারটা বোঝানোর জন্য, বোঝাটা খুব জরুরি। তা সেলের কস্টটাকে কি বলে? কস্ট অফ সেলস। ঠিক আছে, তাহলে লিখছি আমি, কস্ট
অফ সেলস, আমি কস্ট অফ সেলস বললাম তো, কস্ট অফ, আমি সেলটা কেটে দিলাম, আমি এই কথাটা লিখছি, এটা খুব বেটার ওয়ার্ড, কস্ট অফ গুডস সোল্ড, যেটা বোঝালাম এটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। সারা বই ঘাটলে এই ফর্মুলাটাই দিয়েছে, সমস্ত বইতে এই ফর্মুলাটাই দিয়েছে, ঠিক আছে, সমস্ত বইতে এই ফর্মুলাটা দিয়েছে। কি করে ফর্মুলাটা বললাম, এটা অ্যানালাইসিস করলাম, এটাই হচ্ছে নিয়ম, এইভাবেই অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে, এইভাবে তোকে অ্যানালাইসিস করতে হয়, বোঝা গেল বললাম। তাহলে তোকে যদি বলে কেউ তুমি ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করে দাও, ফর্মুলা কি বললাম দেখ, শুনে নে, তোকে যদি কেউ বলে ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করে দাও, তাহলে ফর্মুলা কি বলবি, যার টার্নওভার হচ্ছে সে নিচে, কি বললাম, যার টার্নওভার সে নিচে, আর উপরে অলওয়েজ সেল বসে। তো দেখতে হবে ইনভেন্টরি ক্ষেত্রে কি সেল কথাটা ইউজ করা প্রযোজ্য না, ইনভেন্টরি ক্ষেত্রে সেল কথা ইউজ করা হয় না, ইনভেন্টরি ক্ষেত্রে কস্ট কথা ইউজ করা, তাই লিখলাম কস্ট অফ গুডস সোল্ড। এই হচ্ছে ফর্মুলা, বোঝা গেল। এইবার এইবার কিছু ফর্মুলা আমরা জানবো। এবার প্রশ্ন হলো স্যার কস্ট অফ গুডস সোল্ড কি করে বের করতে হয়? সমস্ত জিনিস ছোট ছোট করে জানবো, ছোট ছোট করে জানবো, বুঝবো, ভালো করে বুঝবি কিন্তু, ভালো করে বুঝবি। আমি লিখছি এটা প্রকার 11 জিনিস তো, 11 ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, ফাইনাল অ্যাকাউন্ট একটা ট্রেডিং অ্যাকাউন্ট হতো, মনে আছে? হয়তো মনে নেই কোন দিকে কি হতো, হয়তো মনে নেই কোন দিকে কি বসতো, ঠিক আছে, এদিকে ডেবিট এদিকে ক্রেডিট, ঠিক আছে। এখানে কি লিখতাম, এদিকে মনে আছে, এখানে ওপেনিং স্টক লিখতাম, আমি টু আর বাই লিখলাম না, এখানে ওপেনিং স্টক লিখতাম, এখানে লিখতাম পারচেস লিখতাম, হ্যাঁ কি না, এখানে পারচেস লিখতাম, এখানে ডাইরেক্ট এক্সপেন্স, কারণ পারচেস ছাড়াও ক্যারেজ ইনওয়ার্ড থাকতো, ওয়েজেস থাকতো, কি থাকতো, এখানে ডাইরেক্ট এক্সপেন্স, ক্যারেজ ইনওয়ার্ড বল, ওয়েজেস বল, এটা ডাইরেক্ট এক্সপেন্স। তো এখানে লিখছি কি ডাইরেক্ট এক্সপেন্স, বইতে ফর্মুলা দিয়েছে, ফর্মুলা বোঝাচ্ছি, আমার ওই ফর্মুলা মুখস্থ করাটা খুব একটা প্রকাশ মানে ভালো লাগে, ফর্মুলা বুঝতে ভালো লাগে। আর এইদিকে লিখতাম ক্লোজিং স্টক, মনে পড়তো? তার মানে আমি একটু হাইলাইট করতে বোঝাচ্ছি, তাই এটা একটা সাইড, বোঝা গেল। এবার দেখ আবার লিখছি, আবার লিখছি, এইদিকে কি লিখতাম সেলস, আর এদিকে কি লিখতাম জিপি, মনে পড়ে গ্রস প্রফিট, বুঝতে পারছিস তো, জিজ্ঞাসা করবি কিন্তু। তাহলে এইদিকে সেলস, জিপি, কি বুঝতে পারলি? কালারিং কেন বললাম, কালারিং এ ফোকাস কর, তুই শুধু কালারের দিকে তাকা। সেম কালার কি কি আছে, কোনগুলো সেম কালার আছে বল দেখি, সেলস আর জিপি সেম কালার, কে বল, সেল আর জিপি সেম কালার, আর ওপেনিং স্টক, পারচেজ, ডাইরেক্ট অ্যাকশন, এদিকে ক্লোজিং স্টক সেম কালার। তা সেম কালার অ্যাকচুয়ালি এই কস্ট অফ গুডস সোল্ড বের করার দুটো ফর্মুলা হয়, কস্ট অফ গুডস সোল্ড বের করার দুটো ফর্মুলা হয়। তাহলে দুটো ফর্মুলা আইডিয়া করতে পারছিস, দুটো ফর্মুলা কি কি হবে, সেম কালার গুলো, এই দেখ সেম কালার কোনটা আছে, এই দেখ এটা একটা ফর্মুলা, ঠিক আছে, আবার এটা একটা ফর্মুলা, বুঝতে পারলি দুটো ফর্মুলা, বুঝতে পারছিস কি বললাম? তাহলে বল, ভুল হোক না, চেষ্টা তো কর, আরে চেষ্টা করতে পারলে তুই শিখতে পারবি। একটা ফর্মুলা বল, সেম কালার কি কি আছে, স্যার সেল আর জিবি, তাহলে সেল আর জিবি কি করবো, যোগ করবো না বিয়োগ করবো, কি মনে হয়? যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো, সেম সাইড হলে যোগ, অপোজিট সাইড হলে বিয়োগ। তাহলে একটা ফর্মুলা কি বুঝতে পারলি, কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা, সেল থেকে কি বাদ দেবো, জিবি, জিবি মাইনাস করলে, তাহলে একটা ফর্মুলা লিখ, নিচে লিখ কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কি হবে, সেল থেকে জিপি বাদ দাও, হয়ে গেল, এটা একটা ফর্মুলা, বোঝা গেল কি বললাম, সেল থেকে জিপি বাদ দিলে এটা একটা ফর্মুলা হয়, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা, সেল থেকে জিপি বাদ। আর একটা ফর্মুলা বল, তাহলে একটা কালার কিন্তু হয়ে গেল, আর একটা কালার কি করে আছে, আর একটা কালার কি করে আছে, দেখতে পাচ্ছিস তো, ওপেনিং স্টক, পারচেজ, ডাইরেক্ট এক্সপেন্স, ক্লোজিং স্টক, তাই তো। তাহলে কি হবে স্যার, এই তিনটে যোগ করুন আর এটা বাদ দিয়ে দিন, এটাও তো একটা ফর্মুলা, লেখ নিচে লেখ, কস্ট অফ গুডস সোল্ড কি লিখলাম বল, ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক। আশা করি ক্লিয়ার হয়ে গেল। কস্ট অফ গুডস সোল্ড দুটো, এর বাইরে কোনো ফর্মুলাই হয় না, কস্ট অফ গুডস সোল্ড এর বাইরে কোনো ফর্মুলা হয় না, এইটাই ফর্মুলা দুটো। তা আমি কেন ট্রেডিং অ্যাকাউন্ট করলাম জানিস, তোর মাথার মধ্যে ঢোকানোর জন্য, ঠিক আছে, হয়ে গেল। আর কি ছিল স্যার, নিচে ছিল অ্যাভারেজ ইনভেন্টরি, বা আচ্ছা ইনভেন্টরি মানে তো আগেই বলেছি স্টক, ইনভেন্টরি একটা নাম কি বলেছি স্টক, পাশে স্ল্যাশ দিয়ে লিখে রাখতে পারিস, বা কত তোর লেখা আছে ইনভেন্টরি একটা স্টক লেখা আছে, ঠিক আছে। তো এভারেজ স্টক বের করা ফর্মুলা কি, এভারেজ জানিস কাকে বলে, এভারেজ, এভারেজ কি বাংলায় কি বলে, গড়,
অ্যাভারেজকে বাংলায় কি বলে? গড়। গড় নির্ণয় চাকরি করেছিস, গড় কাকে বলে? অ্যাভারেজ স্টক বলতে গেলে কি বলবি? ওপেনিং স্টক, ক্লোজিং স্টক দুটোর অ্যাভারেজ করে দাও। ওপেনিং আর ক্লোজিং এর অ্যাভারেজ করে দিই অ্যাভারেজ স্টক। তাহলে কি হলো? অ্যাভারেজ স্টক বের করবো বলে অ্যাভারেজ স্টক ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। অ্যাভারেজ স্টক বের করবো বলে কি? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই 2। এভারেজ স্টক বের করবো আমরা কি? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই 2। ঠিক আছে, হয়ে গেল ফর্মুলা। আর কোনো ফর্মুলা নেই। এই অঙ্ক করতে গেলে যা যা ফর্মুলা দরকার পুরো ফর্মুলা বলে দিন কি দরকার। তো আমি আবার বলছি, বারবার বলছি, মেইনলি এখানে কিন্তু ফর্মুলাই খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যে ফর্মুলা এমসিকিউর জন্য। যখনই আমরা নেক্সট দিন এমসিকিউ করাবো দেখতে পারবে। তো দেখ এখানে এইসব বলে দিয়েছে, এত কিছু দেখে লাভ নেই। আচ্ছা, দেখেছিস বইতে কি ফর্মুলা দিয়ে দেখ, দেখাচ্ছে দেখ। ও পারতে তো আছে, এত কি দরকার নেই। অনেকেই দেখি যে আমি বলে দেবো শোন। আচ্ছা, ইনভেন্টেড অ্যানোমালি সব ফর্মুলা লিখলাম তো, আরেকটা লিখ, আরেকটা ফর্মুলা লিখ। একটা ইনভেন্টেড অ্যানোমালি লিখলাম, সেখানে লিখ অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড। কখনো কখনো এমসিকিউ তে বের করতে দেয় এটা। অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড কি লিখলাম? অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড। অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড কখনো এটা বের করতে পারে। অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড, ঠিক আছে? অ্যাভারেজ পিরিয়ড মানে বুঝিস? পিরিয়ড মানে কি? পিরিয়ড মানে কি? একটা সময়কাল। পিরিয়ড মানে একটা সময়কাল। পাতি কথা, পিরিয়ড মানে একটা সময়কাল। তো পিরিয়ড যদি বের করতে বলে, কিচ্ছু না। কি করে করব? কি করে করব? এই দেখ টাকা। এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা দেখেছিস? ফর্মুলাটা এই যে দেখলে, এই ফর্মুলাটা লিখলাম, ফর্মুলাটা উল্টেই দেবো। এই ফর্মুলাটাকে উল্টেই দেবো। উল্টাতে পারিস তো? উল্টাতে পারে, যে নিচে আছে সে উপরে যাবে, উপরে নিচে। পাতি কথা, পাতি কথা। উল্টাও, ফর্মুলাটাকে উল্টাও। লেখ, কি লিখবো? অ্যাভারেজ স্টক। লেখ অ্যাভারেজ স্টক ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড। তো এইটুকু উল্টাতে পারবো না? কস্ট অফ গুডস সোল্ড। কি হলো? খুব কঠিন ফর্মুলা? ফর্মুলাটাকে উল্টে দাও। এভারেজ হোল্ডিং পিরিয়ড ফর্মুলা উল্টে দাও। এভারেজ স্টক বাই কস্ট অফ গুডস সোল্ড। আর এভারেজ স্টকের সঙ্গে একটু কি গুণ করবো জানিস? গুণ 12 করবো। 12। 12 কেন 12 করলাম? কত মাসে এক বছর হয়? 12 মাসে, তাই 12। এবার যদি দিনে করতে যাস তখন হবে 365। মাসে অঙ্ক করলে 12, তুই যদি মাসে যদি কাউন্ট করিস তখন 12, আর যদি বছরে কাউন্ট করিস 365 দিন। হলো তো? আচ্ছা, এটা একটা ফর্মুলা হলো। এটাকে আবার আরেকটা ফর্মুলা এমসিকিউ তে। এমসিকিউ তে কখনো কখনো এই ফর্মুলা অ্যাপ্লাই হয় না। কখনো কখনো এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয় না। এখন যেটা লিখছি সেটা অ্যাপ্লাই হয়। সেটা কি? 365 কি লিখলাম? 365 ডিভাইডেড বাই, লিখবো কি? এসটিআর কি লিখলাম বল? এটা যে ফর্মুলা 365 এমসিকিউ জন্য এটা ফর্মুলা লিখতে হয়। এমসিকিউ তে এটা লাগে। এমসিকিউ করতে গেলে এটা লাগে। 365 ডিভাইড বাই এসটিআর। 365 ডিভাইড বাই এসটিআর। স্যার এবার তুই বলিস 365 কেন? বল কেন 365 লিখলাম? 12 মাস। এক বছর 365 দিনে এক বছর বোঝানোর জন্য 365, ঠিক আছে? আর ডিভাইড বাই এসটিআর। এসটিআর কোনটা? তোকে পরীক্ষায় বলে দেবে এসটিআর। এসটিআর মানে স্টক টার্নওভার রেশিও। এই যে লিখলাম না, এই বললাম না এখানে স্টক টার্নওভার রেশিও, এটা বলে দেবে। তোকে বলে দেবে, বললে ওরা তোকে বলবে দেখো আমি তোমাকে স্টক টার্নওভার রেশিও বলে দিলাম 5। আমি তোমাকে বলে দিলাম স্টক টার্নওভার রেশিও 5, তুমি বলো এভারেজ হোল্ডিং পিরিয়ড কত? ধর কি করি 365/5 মানে 73 দিন। ঠিক আছে? এটা এমসিকিউ বহু বছর দিয়েছি, বহু বছর আগে সিলেবাসে দিয়েছি। এই এমসিকিউ গুলো কমন এমসিকিউ দিতই এটা। এই আমি তো বলে এটাই দেয়, এটাই বলে দিয়েছি। তোকে বলে দেবে পরীক্ষার হলে কোশ্চেন বলে দেবে, বলবে তোমার কি জন্য বললাম? হ্যাঁ, স্টক টার্নওভার রেশিও 5। বলো এভারেজ হোল্ডিং পিরিয়ড কত? এভারেজ হোল্ডিং পিরিয়ড তাহলে কত বললেন ফর্মুলা? স্যার 5 বলেছে, তাহলে 365/5। তাহলে কত হলো? 365 দিয়ে ভাগ করলে কি আসবে? এই এমসিকিউ ডেইলি বইয়ের ভরে ভরে দিয়েছি। বহু বছর এসে, আগের বছরও পরীক্ষা এসেছে এই এমসিকিউ, পার্টিকুলার এই এমসিকিউ। তাহলে এটা হলো স্টক টার্নওভার রেশিও সম্পর্কিত যা যা পয়েন্ট ছিল আমি মোটামুটি বললাম। এবার একটা অঙ্ক দিয়েছে দেখুন।
কটা অঙ্ক দিয়েছে স্টক ফরমাশন? একটাই অঙ্ক দিয়েছে, একটাই অঙ্ক দিয়ে দেখি একটা অঙ্ক বলছে ক্যালকুলেট ইনভেন্টরি টার্নওভার রেশিও। ঠিক আছে, তোকে কি বের করতে বলছে? ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করতে বলছে। ঠিক আছে, ফর্মুলাতে এইভাবে লিখলাম কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। দেখ তোর অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে কিনা দেখ। এই দেখ কস্ট অফ গুডস সোল্ড কত বলছে? কস্ট অফ গুডস সোল্ড 4 লাখ দিয়ে দিই। কস্ট অফ গুডস সোল্ড 4, তো কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেল। তারপরে কি এভারেজ? এভারেজ স্টক বের করবো ওপেনিং প্লাস ক্লোজিং বাই 2। তাহলে দেখ এভারেজ স্টক, ও বাবা এভারেজ স্টক বলে দিয়েছে 80,000। তো হয়ে গেল 4 লাখ বাই 80, 4 লাখ বাই 80। চ লিখ, খাতা খোল, খাতা খোল, লিখ। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা স্টক, স্টক লিখেছিল ওরা কোশ্চেনে? না, ওরা ইনভেন্টরি লিখে। আরে যার নাম স্টক তার নামে ইনভেন্টরি, যার নাম স্টক তার নামে ইনভেন্টরি। আগে বলা হতো স্টক নামে, আগে স্টক নামে ডাকা হতো, এখন ইনভেন্টরি নামে ডাকা হয়। ঠিক আছে, যার নাম স্টক তার নামে ইনভেন্টরি। ঠিক আছে, লাইক ইনভেন্টরি টার্নওভার রেশিও। আমরা কি বলেছিলাম বল? কস্ট অফ গুডস সোল্ড স্টক। তো কস্ট অফ গুডস সোল্ড কত ছিল আমাদের অঙ্কে? 4 লাখ। আর এভারেজ স্টক কত ছিল অঙ্কে আমাদের? 80,000। 4 লাখ বাই 80,000 কত হচ্ছে? 5। কত হলো? 4 লাখকে 80,000 ভাগ করলে কত হয়? 5 হয়। এবার দেখ শোন, টার্ন ওভার মানে অ্যাকচুয়ালি তোকে জানতে চাইবে এই যে ইনভেন্টরি টার্নওভার সব 5 বেরোলো না, 5টা কি, এর ইউনিটটা কি হয়? 5 মানে আমার ব্যবসার যে স্টক আছে, স্টকটা কতবার টার্নওভার হবে। তার মানে কি বললাম? আমার স্টকটা কতবার টার্নওভার বার। তাই কি বলো, এই অঙ্কটায় আমার 5 বার টার্নওভার, 5 বার। অ্যান্সার কি লিখবো? 5 বার। কি বলো? 5 বার। বাংলায় বলে বার, এই বারটাকে ইংরেজি কি বলে? টাইমস। টাইমস, 5 টাইমস। ঠিক আছে, হয়ে গেল, একের অ্যান্সারটা হলো। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি বলতে দিয়েছে ওরা? 2 নম্বরটা বলছে ওরা সেল বলে দিয়েছে, ওরা অঙ্কে সেল বলে দিয়েছে। ঠিক আছে, ওরা অঙ্কে সেল বলে দিয়েছে, ওরা অঙ্কে, ওরা অঙ্কে অ্যাভারেজ স্টক বলে দিয়েছে। ওরা কি বলে? সেল বলেছে। ওরা অঙ্কে অ্যাভারেজ স্টক বলেছে, ওরা অঙ্কে সেল রিটার্ন বলেছে, ওরা অঙ্কে গ্রস প্রফিট বলেছে। তাহলে ওই একই অঙ্ক। তাহলে লেখ 2 নম্বর অঙ্কটা ইনভেন্টরি টার্নওভার রেশিও ফর্মুলা লেখ, লেখ সেম লেখ, আবার লেখ ফর্মুলা লেখ, ইনভেন্টরি টার্নওভার রেশিও বের কর ফর্মুলা লেখ। বুঝতে পারছিস কেন? না বুঝতে পারছি না মাঝে মাঝে। ফর্মুলা কি হবে? কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। লেখ ইনভেন্টরি টার্নওভার রেশিও বের কর ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। লিখলি ইনভেন্টরি টার্নওভার রেশিও বের কর ফর্মুলা কি? লিখি কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। লেখা আছে তো? এবার দেখ কোশ্চেন পর, কোশ্চেন পর, শুধু কোশ্চেনটা কি আছে দেখ। 2 নম্বর পয়েন্টে কি বলছে? এভারেজ স্টক কত লিখেছে দেখ, এখানে লিখে দেখ এভারেজ স্টক দিয়ে দিচ্ছে কত? 40,000, তাই তো? এভারেজ স্টক 40,000, তাহলে এভারেজ স্টক লিখে দে 40,000। এভারেজ স্টক 40,000 লিখে দে, বলে দিচ্ছি এটা। এভারেজ স্টক 40,000 বলেছে, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বলে। তো কস্ট অফ গুডস সোল্ড বের করার কটা ফর্মুলা দিয়েছিলাম? দুটো ফর্মুলা। দুটো ফর্মুলা দেখ কি কি দিয়েছে ইনফরমেশন। ওরা বলেছে কি, ওরা কি বলেছে? ও বাবা, এ দেখ ওরা কি বলেছে। আমি কি লিখেছিলাম? কস্ট অফ গুডস সোল্ডের দুটো ফর্মুলা কি কি বলেছিলাম বল? এই দেখ টাকা, এই দেখ কি লিখেছিলাম। এই দেখ ট্রেডিং অ্যাকাউন্টের দিকে তাকা, সবুজ কালির দিকে তাকা। ওপেনিং স্টক, পারচেজ, ডাইরেক্ট এক্সপেন্স, ক্লোজিং স্টক। এটা দেয় না, দেখ এটা দেয় না। আর একটা ফর্মুলা কি লিখেছিলাম? সেল আর জিপি দিয়েছে, সেল আর জিপি দিয়েছে। তাহলে এলে কস্ট অফ গুডস সোল্ড ফর্মুলা লিখে ফেলে। লে কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল, নিচে লিখবি, হ্যাঁ নিচে লিখবি কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল। ফর্মুলা কি হবে দেখ ভালো করে দেখ, কি লিখছি।
ইকুয়ালি স্যার আপনি তো লিখেছিলেন সেলস মাইনাস জিপি, তাই লিখেছিলাম তো, কিন্তু সেলস একটু শুনবি, কিন্তু সেলস মাইনাস সেলস রিটার্ন লিখবি, কি লিখবি সেলস মাইনাস সেলস রিটার্ন, যদি রিটার্ন থাকে তাহলে সেই রিটার্নটা মাইনাস, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? কিন্তু স্যার আপনি ওখানে ওখানে লিখাই নি, মানে জেনারেলি সব স্টুডেন্টরা জানে এগুলো লিখাই নি, এই জন্য সেল থেকে সেল রিটার্ন বাদ দিতে হবে, ঠিক আছে? তারপর মাইনাস জিপি, বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। আমার লেখা কি ছিল? সেল মাইনাস জিপি, কিন্তু সেল রিটার্ন থাকলো না মাইনাস, ঠিক আছে? তো বল কোশ্চেন পড়ে বল, সেল কত ছিল কোশ্চেনে? সেল, আচ্ছা আমি বলে দিচ্ছি তোদের সেলটা দেখ, সেল কত ছিল দেখ, সেল 2,20,000, আর সেল রিটার্ন কত ছিল? 20,000। তাহলে এখানে সেল ছিল 2,20,000, আর এখানে সেল রিটার্ন ছিল 20,000, হয়ে গেল। এটা তো সেল ছিল। মাইনাস জিপি, জিপি কি বলেছিল? জিপি কি বলেছিল ওরা? জিপি জিপি বলেছিল দেখ 20%, কি বলেছিল? 20%, কার উপর? সেলের উপর বলেছিল না? পাশে লিখলাম 20% সেলের উপর, 20% ইন্টু সেলস। তুই সেল জানিস না এখনো, তুই এখনো সেল জানিস না। এই 2,20,000 থেকে 20 বাদ দিলে কত হয়? 2,00,000 টাকা। এই সেল হলো 2,00,000 টাকা। সেল কত? 2,00,000 টাকা। সেল হচ্ছে তোর 2,00,000 টাকা। সেল কত? সেল 2,00,000 টাকা, ঠিক আছে? সেল কত? 2,20,000 থেকে 20 বাদ দিলে এটাই হচ্ছে সেল, 2,00,000 টাকা। মাইনাস, মাইনাস লেখ, মাইনাস দেখিস তো, মাইনাস দিয়ে লেখ 20%, ওটাকে কাটাকাটি করলে কত? 1/5। এই দেখ 20% কাটাকাটি করলে কত হচ্ছে? 5 হচ্ছে না? তাহলে 1/5 ইন্টু সেল কত? সেল 2,00,000 টাকা বললাম না? সেল 2,00,000, তাহলে কত কাটাকাটি করে? 1,60,000, ঠিক আছে? বোঝা গেল তো? তাহলে ওপরে লেখ 1,60,000, তাহলে 1,60,000 কে 40 দিয়ে ভাগ করলে কত হয়? 4 টাইমস, কি লিখলাম? 4 টাইমস, ঠিক আছে? 3 নম্বর অঙ্ক কি বলেছিল? বলছে কি ওপেনিং স্টক, দেখ 3 নম্বরটা বলছে ওপেনিং স্টক 10,500, ক্লোজিং স্টক 14,500। তাহলে তুই ফর্মুলা, আচ্ছা ফর্মুলা ঢুকানে তিনের অঙ্কটা ফর্মুলা ঢুকাবে। 3 নম্বর অঙ্ক ফর্মুলা ঢুকাবো, তারপর অঙ্ক করবো। তেইশটা অঙ্ক আছে, লাগবে আরো 2 দিন লাগবে, পরের দিন এমসিকিউ আরম্ভ হবে না, 2 দিন লাগবে। আচ্ছা ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক, লিখলে তো কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। আচ্ছা এভারেজ স্টক তো বের করতে পারবো, দেখ আগে নোট লেখানো আছে, ওপেনিং স্টক বলেছে, ক্লোজিং স্টক বলেছে, তো ওটা কি করবো? 2 দিয়ে মানে ওটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এভারেজ স্টক হয়ে যাবে। লেখে এভারেজ স্টক, নিচে লেখে এভারেজ স্টক, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। তাহলে বল অঙ্ক ওপেনিং স্টক কত হলো? 10,500, ক্লোজিং স্টক 14,500, ডিভাইড বাই 2, কত হচ্ছে অ্যান্সার? 12,500, ঠিক আছে? এভারেজ স্টক কত হয়ে গেল? 12,500।
ঠিক আছে? এবার কস্ট অফ গুডস সোল্ড, দেখ কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কি বলেছিলাম, ওই মতো লিখলাম না, দুটো ফর্মুলা হয় এখানে। আগেরটা যেমন সেল আর জিপি দিয়ে হয়েছিল, এবার এখানে সেল নাই, এখানে কি হবে, ওপেনিং স্টক মনে পড়ছে, যোগ পারচেস যোগ ওয়েজেস মাইনাস ক্লোজিং স্টক, এই ফর্মুলাটা হবে। লেখ কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু ওপেনিং স্টক যোগ পারচেসেস যোগ ওয়েজেস মাইনাস ক্লোজিং স্টক। না না, নর্মাল। এবার ওপেনিং স্টক কত কত ছিল সব কোশ্চেনে, দেখ ওপেনিং স্টক 10,500, ওপেনিং স্টক ছিল 10,500। পারচেসেস কত ছিল, পারচেসেস 50,000। ওয়েজেস 5,000। ক্লোজিং স্টক কত ছিল, 14,500। 55 আর 10 65 আর 500 থেকে 500 বাদ দিলে 65, 65 থেকে 14 বাদ দিলে 51,000। তাহলে কত হলো অ্যান্সার, 51,000 বাই 12,500। কত হচ্ছে, 4.08 টাইমস। ঠিক আছে, হয়ে গেল। আজকে মনে নেই থাক, এগুলো দেখে আসতে হবে, তারপরে পরের ক্লাস করতে পারবো।